হ্যালো গাইস, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছি সবাই? ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। বলুন জি তো। ভাইয়া। সবাই জি ভালো আছে? ভাইয়া। ওকে, আমার একজন কম আছেন, ভালো হইছে। ওকে, যারা ক্লাস মিস করছেন, ওকে সন্ধ্যায় ক্লাস, ২ টা ক্লাস। আমি এটা কাটিনি এখনো। আ they have missed something. At least the first class sentence ending. এটা কোন টেস্ট ছিল যেন সেন্টেন্স এন্ডিং কারা করছিলেন? ১৫ 15 এর টেস্ট কোনটা ছিল? 3 3 ছিল, আচ্ছা। আপনারা বের করছিলেন, ওখান থেকে করানো হয়েছিল। এই যে হ্যাঁ, সেন্টেন্স এন্ডিংটা। সো ইফ ইউ রিয়ালি মিস দ্যাট এবং আপনার সেন্টেন্স এন্ডিং নিয়ে যদি মনে করেন ইউ হ্যাভ দ্য প্রবলেম, ইউ শুড ওয়াচ ইট আউট আফটার বিং আপলোড। হ্যাঁ, এটা একটু দেখে নিয়েন। 2nd টা কেন সাউন্ড কমা? বাকিদের জন্য ঠিক থাকার কথা। আমার সাউন্ডটা বাড়ানো যাবে দেখবেন। প্লেজনে প্রেস করে রাইট ক্লিক করে বাড়ানো যাবে। সো যদি সেন্টেন্স এন্ডিং এর প্রবলেম থাকে এটা দেখে নিয়েন। কারণ সেন্টেন্স এন্ডিং এর ক্ষেত্রে আমাদেরকে বলে সেন্টেন্স এন্ডিং, আমাদের মনোযোগটা থাকে সেন্টেন্সের ফ্রন্ট সাইডে। দ্যাটস আ মিস্টেক ইউ আর মেকিং, ইউ অল আর মেকিং, যেটা আমরা সবাই ডিসকাস করছিলাম। সো ইউ ওয়ান্ট টু সল্ট ইট আউট। এটা দেখে নিয়েন। লিসেনিং খুব একটা ইম্পোর্টেন্ট কিছু হয় নাই। পার্ট 1 আর ম্যাপস নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। ওকে, চলেন। আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে কাজ করব। আজকে মিক্স করানোর কথা ছিল ভাইয়া। জি, মিক্সড ভাইয়া, বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। ভাইয়া ওই যে আমি এর আগেও বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যদি কম্বাইন্ড ক্রাফটটা একটু দেখানো যেত ভাইয়া। আ কয়েকদিনের মধ্যে এক্সামে বসবো তো যদি পসিবল হতো আরকি জি, দেখানো। জি ভাইয়া। আমিও সেম কথা কম্বাইন বলছিলাম। আমি নোট করে জি। রাখছি। হুম। আমি কি দিব পিডিএফটা? হ্যাঁ, ওয়েট করেন। কম্বাইন গ্রাফটা দেখাবো। কম্বাইন গ্রাফটা আজকে দেখাবো। ওয়েট করেন। ১ম এ কিছু আমি আজকে অনেকদিন পরে আমি আপনাদের জন্য নোট করছি। বুঝতে পারছেন? আমি একটু নোটটা একটু সেন্ড করি। ওয়েট করেন। দাঁড়ান। একটু দেখাই। নোটটা একটু এখানেই সেন্ড করি। অনেকদিন পর। এই অবস্থা কেন নোটসের? যাই হোক। হ্যাঁ, এসছে। দাঁড়ান। ভাই এটা কি পেজটা হলুদ নাকি ক্যামেরাই হলুদ? আর এই পেজটাই, হ্যাঁ, পেজটাই হলো। ওই যে স্টিকি নোটগুলো আছে না? কি যেন? ওইটার মধ্যেই হচ্ছে আজকে কিছুক্ষণ আগে আপনাদের ক্লাসটা করানোর পরে চিন্তা করলাম আপনাদেরকে ঠিক করে দেই। আপনাদের সবার বডি লিখতে গিয়ে ওই যে কি লিখবো বডিতে নিয়ে ঝামেলা হয় না? জি, জি। ওই জায়গাটার জন্য এটা নোটটা করছি। খুব একটা দেখা যাচ্ছে না। আপনারা ঠিক করে নিয়েন, হ্যাঁ? আমি বুঝাই দিতেছি, নো প্রবলেম। সো ১ম এ যখনই কোন গ্রাফ পাবো ভাই, যেকোনো গ্রাফের জন্য ফার্স্ট জিনিসটা মনে রাখবেন ইন্ট্রো। ইন্ট্রো খুবই সহজ একটা জিনিস, হ্যাঁ? ইন্ট্রোতে জাস্ট আপনি কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করবেন। এর বেশি কিছু দরকার নেই। ইন্ট্রোতে জাস্ট আপনি কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করবেন। যেমন এখানে কোথায় চলে গেল? হ্যাঁ, যেমন এখানে বার চার্ট। ঠিক আছে? যেমন এখানে বার গ্রাফ আছে। আপনি গ্রাফের জায়গায় চার্ট লেখেন। সোজের জায়গায় ইলাস্ট্রেট লিখেন। এই নোটগুলো নেন, দেখবেন যে খুবই সহজ। হ্যাঁ? সোজের জায়গায় ইলাস্ট্রেট লিখেন। ঠিক আছে? গ্লোবাল মানে কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড। গ্লোবাল মানে কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাই না? ডিফারেন্ট, ভেরিয়াস, হ্যাঁ? টাইপস। তো ডিফারেন্ট এই যে জাস্ট কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করবেন বিটুইন থাকলে। দেখেন বিটুইন থাকলে লিখবেন ফ্রম। আর কোয়েশ্চেনে যদি ফ্রম থাকে তখন কি লিখবেন? কোয়েশ্চেনে ফ্রম থাকলে কি লিখবেন? বিটুইন। সিম্পল। সো ফ্রম থাকলে বিটুইন, বিটুইন থাকলে ফ্রম। এরকম এর বেশি কিছু চেঞ্জ করতে পারবেন না। কারণ বিলিয়নস অফ ডলার্স কে তো আপনি টাকা লিখতে পারবেন না। ২০০০ কে তো ২০১০ লিখতে পারবেন না। মোস্ট অফ দ্যা জিনিস আনচেঞ্জেবল। ইউ ক্যান নট জাস্ট চেঞ্জ ইট। সেটা আপনি যেকোনো গ্রাফেই যান না কেন। হোয়াট এভার দ্যা গ্রাফ ইস, এখানে লাইন গ্রাফ হবে। সো এগেইন below বাদ gives, provides information, data, housework, সো রেগুলার ডেইলি বেসিস। এভাবে কয়েকটা ওয়ার্ডই আপনি চেঞ্জ করতে পারবেন। এর বেশি কিছু আপনি চেঞ্জ করার সুযোগও নেই। এবং ইন্ট্রোর উপর খুব একটা নাম্বারও বেস করে না। সো ইন্ট্রো নিয়ে আমরা যেটা করি, দেখা যাচ্ছে ইন্ট্রো নিয়ে অনেকক্ষণ বসে থাকি। এটা একদমই করবেন না। ইন্ট্রো নিয়ে একদমই বসে থাকার দরকার নাই। কয়েকটা ওয়ার্ড চেঞ্জের ব্যাপার আছে। গ্রাফ থাকলে চার্ট, চার্ট থাকলে গ্রাফ, সিম্পল। এরপরে হচ্ছে ডেটা, ইনফরমেশন এর জায়গায় কি লিখতে পারি? ডেটা লিখতে পারি। কারণ ডেটাই দেখানো হয় সাধারণত গ্রাফগুলাতে। ওকে? এরপরে বিটুইন থাকলে ফ্রম, ফ্রম থাকলে বিটুইন। যেমন এখানে ফ্রম আছে। তাহলে এখানে কি লিখব? লিখেন তো। এই জায়গাটায় বিটুইন। প্যারাফ্রেজ বিটুইন কি? এখান থেকে এখান থেকে প্যারাফ্রেজ করে লিখেন। হ্যাঁ, দেওয়া আছে, সমস্যা। লিখেন ফ্রম, এটা আছে। কি লিখবেন আপনি? Between বিটুইন 1971 হ্যাঁ, এটাই and জানতে চাইছি। বিটুইন এর সাথে 2017. এন্ড, এটা খেয়াল রাখবো। হ্যাঁ ভাই সবাই? বিটুইন এর সাথে এন্ড আর ফ্রম এর সাথে টু, এটা খেয়াল রাখবো। এটা ভুল করব টু। না। সো বিটুইন এর সাথে হ্যাঁ, এটা এটা একদম মুখস্থ। মোটামুটিভাবে এটা মনে রাখবেন।
এরপরে চলে আসে ওভারঅল। ভাই ওভারঅল খুবই সহজ, খুবই সহজ। আপনি যেকোনো একটা ক্লাস দেখেন ওভারঅল খুবই সহজ। কয়েকটা জিনিস আপনি আইডেন্টিফাই করতে হবে। ওভারঅল এ আমরা কি ফিচার লিখব? কেন লিখব এটা অনেক ক্লাসে অনেক জায়গায় বলেছি। আজকে আর বলতেছি না। দেখেন কি লিখবেন ওভারঅল এ? ওভারঅল এ প্রত্যেকটা গ্রাফে আপনি যেকোনো গ্রাফে যান সেটা বার চার্ট হোক, পাই চার্ট হোক, লাইন হোক, টেবল হোক। হোয়াটএভার দ্য গ্রাফ ইউ আর টকিং অ্যাবাউট ইনক্রিজ ডিক্রিজ নিয়ে লিখবেন ১ম। ইনক্রিজ, ডিক্রিজ। যে কোন গ্রাফগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে। এটা প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনি খুঁজে পাবেন। ইউ নেম ইট। হ্যাঁ? যেমন আপনি যদি এখানে দেখেন এগুলো ইনক্রিজ করতেছে, কোনটা ডিক্রিজ করতেছে, ইনক্রিজ করতেছে, ডিক্রিজ করতেছে। লাইন গ্রাফে যান, ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে। সো ইউ উইল অলওয়েজ গোনা গেট সামথিং যেটা ইনক্রিজ করছে এবং ডিক্রিজ করছে। অ্যান্ড দ্যাট উইল বি ইউর ফার্স্ট সেন্টেন্স অফ দ্য ওভারঅল। আপনার স্ট্রাকচারটা কি হবে? ১ম এ ইন্ট্রো থাকবে। ইন্ট্রোর পরেই আপনি লিখবেন হচ্ছে ওভারঅল। এটা মাস্ট। হ্যাঁ? সো ওভারঅল লিখে কমা দিয়ে এরপরে কি লিখবেন এটাই সমস্যা। ২ টা সেন্টেন্স মাস্ট লিখতে হবে। পারলে ৩ টা সেন্টেন্স। ১ম সেন্টেন্সটি হবে ইনক্রিজ ডিক্রিজ যে কোন গ্রাফগুলো ইনক্রিজ করছে, কোন গ্রাফগুলো ডিক্রিজ করছে। এটা খুব সিম্পলি আপনারা লিখবেন। আমাকে ১ টা মিনিট সময় দেন আমি একটা বের করে দেখাই। রাইটিং পিডিএফ গ্রাফ। জাস্ট কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে এটা বলে দিব। ছোট একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেই এখানে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। লিখতে দিব না দেখেন এটা বাসায় লিখবেন তাইলেই হবে। যেমন এখানে আমরা যদি দেখি সবগুলো গ্রাফের ক্ষেত্রে একমাত্র পেট্রো ছাড়া বাকি সবগুলো ইনক্রিজ করেছে। না বুঝতে পারলে বলবেন ভাই। আমি একটু র‍্যাপিড পড়াচ্ছি কারণ বার চার্ট এবং লাইন গ্রাফ এই ২ টা সেইম। এই ২ টা সেইম। কারণ আবার পাই চার্টটা এভাবে আমরা লিখতে পারব না। বার চার্ট এবং লাইন চার্টের সুবিধাটা কি হচ্ছে যে এখানে ডেটাগুলো নির্দিষ্ট থাকে না। মানে আপনি এখানে এটা বলতে পারবেন না যে এটা হচ্ছে 16, 15 বলতে পারবেন না আপনি। লাইন গ্রাফও ব্যাপারটা একদমই তাই। কিন্তু পাই চার্টে চলে যায় সেখানে ডেটাটা নির্দিষ্ট থাকে। টেবলে চলে যায় সেটাও নির্দিষ্ট থাকে। সো লাইন গ্রাফ এবং বার চার্টের যেমন একটা মিল আছে তেমনি করে পাই চার্ট এবং টেবলের একটা মিল আছে। সো এটা আমরা আজকে আ যেকোনো ধরনের লাইন গ্রাফ বা যেকোনো ধরনের বার চার্ট মোটামুটিভাবে আমরা খুব ইজিলি যাতে লিখতে পারি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। ১ম ইনক্রিজ ডিক্রিজ। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজ এখানে খুব সুন্দর করে দেওয়া আছে দেখেন। পেট্রো ছাড়া বাকি সবগুলো ইনক্রিজ করেছে। পেট্রো 29 ছিল 19 হয়ে গেছে। বাকি সবগুলো ইনক্রিজ। 29, 30, 4, 9 সবগুলো ইনক্রিজ দেখলে বুঝতে পারবেন। এখানে খুব সিম্পলি লিখে দিয়েছি ওভারঅল অলমোস্ট অল দ্যা এনার্জি যেগুলো বেড়েছে অ্যাক্সিলারেটেড ভালো একটা ওয়ার্ড ইউজ করেছি। হয়াল দিয়ে এখানে কমপ্লেক্স করা, পেট্রো অ্যাবেটেড মানে কমে যাওয়া, ডিক্রিজ এর জায়গায় অ্যাবেটেড লেখা হয়েছে ইন দ্য সেম টাইম ডান। হয়ে গেল না? ইনক্রিজ ডিক্রিজ। এটা হচ্ছে আপনার ১ম সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আপনার কি হবে? সেকেন্ড সেন্টেন্স আপনি লিখবেন যে পুরো গ্রাফের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? পুরো গ্রাফের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? এটা হচ্ছে আপনার কাজ। সেটা এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে আপনি চাইলে লিখতে পারেন এভাবে, আপনি চাইলে নিজের মতো করেও লিখতে পারেন। কোন সমস্যা নাই। হ্যাঁ, আমি একটা সেন্টেন্সটা একটু দেখাই দেই ১ মিনিটে। হ্যাঁ, তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। জাস্ট আপনাকে ৩ টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে মেইন টপিক অফ দ্যা কোয়েশ্চেন। সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কোল এবং সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আদার। তাই না? 30.93 এর উপর আর একটা ভ্যালু এখানে নেই এবং সবচেয়ে ছোট হচ্ছে আদার 4.9 এবং আমরা কথা বলছি এখানে এনার্জি প্রোডাকশন নিয়ে। খুব ইজিলি ভাবে ফার্দারমোর ইন অল টাইপস অফ, ফার্দারমোর ইন অল টাইপস অফ তারপর আমরা মেইন থিম অফ কোয়েশ্চেনটা লিখে ফেলবো। মেইন থিম অফ কোয়েশ্চেনটা হচ্ছে এনার্জি প্রোডাকশন। তারপর আমরা হাইয়েস্ট ভ্যালুর নামটা লিখবো। হাইয়েস্ট ভ্যালুর নাম ছিল আমাদের কোল লিখে ফেললাম। হাইয়েস্ট ভ্যালুর নাম। এরপরে এই পিকটা একটু কাটা যাবে। হ্যাঁ, পিকটা লিখেন না। টপ আর পিক একই জিনিস। ওকে। এরপর এখান থেকে এখান পর্যন্ত একটু মনে রাখবেন পিকটা বাদ দিয়ে। যে was the top whereas the bottommost was occupied by was the top whereas the bottommost was occupied by তারপর লাস্ট লোয়েস্ট পিকের সবচেয়ে ছোট ভ্যালু যেটা ওটার নাম। ওটার নামটা কি? আদার। হয়ে গেল আদার। কি বলল? সবগুলো এনার্জি প্রোডাকশন এর মধ্যে কোল ছিল সবার থেকে বড় এবং সবচেয়ে ছোট ছিল আদার। তাই তো ছিল? এভাবে কেন লিখছে? এটা একটু ভালো সেন্টেন্স আর কিছু না। আপনি চাইলে আপনার মতো লিখতে পারেন। কানেক্টিভস এড করা হইছে, was the top সুপারলেটিভ এড করা হয়েছে, whereas দিয়ে কমপ্লেক্স করা হয়েছে, bottommost দিয়ে সুপারলেটিভ করা হয়েছে, was occupied দিয়ে এখানে প্যাসিভ করা হয়েছে। সিম্পল জিনিস। সো এই ২ টা জিনিস বুঝতে পারছি ভাই যে যেকোনো গ্রাফে ইনক্রিজ ডিক্রিজ থাকবে এবং টপ ভ্যালু লোয়েস্ট ভ্যালু থাকবে। এই ২ টা জিনিসই আমরা আমাদের ১ম ওভারঅল এর ফার্স্ট ২ সেন্টেন্সে লিখব। ক্লিয়ার? হ্যাঁ, না বলতে হবে নতুবা আগাবো না সামনে। বসে থাকবেন। ওকে। অলরাইট। ওভারঅল আরেকটা সেন্টেন্স আপনি লিখতে হবে এটা নিয়ে এত পেইন নিয়েন না। এটা যেকোনো একটা সেন্টেন্স লিখতে হবে। এবার আমরা বডিতে যাই। বডি লিখতে গিয়ে আপনাদের সময়টা হচ্ছে নষ্ট হয়। কারণ দেখেন রাইটিং টাস্ক 1 যদি আপনি চিন্তা করেন ১৫-১৬ মিনিটে লিখে ফেলতে পারলে না থিংস উইল চেঞ্জ। হ্যাঁ? আপনার রাইটিং টেস্ট 2 তে আপনার স্কোরটা বেশি ক্যারি করে। সো আপনি ওখানে বেশি সময় দিতে পারবেন। একবার রিভাইজ করতে পারবেন। আপনারা লেখার সময় দেখেন আপনাদের লেখা চেক করার সময় যে কত ভুল আপনারা করেন বানান-টানান। রিভাইজ করলে এই ভুলগুলো কিন্তু ঠিক হয়ে যায়। তো টাইমটা তো থাকে না।
তো যদি জানি যে আমি এটা লিখবো তখন আপনার জন্য সহজ হয়ে যায়। কি লিখবো? বেশি খারাপ অবস্থা। আচ্ছা। এটাকে আর বড় করা যায় না? দাঁড়ান তো ভাই একটু দেখি তো বড় করা যায় কিনা? আরেকটু বড় করা গিয়েছে। আচ্ছা, এখানে কেউ একজন যদি এটাকে টাইপ টুক করে আমাকে একটু পাঠায়েন তো। সো লাইন গ্রাফের জন্য ১ম শুরুটা করব আমরা ১ম পরেতে আমরা শুরুটা করব আমরা স্টার্টিং পয়েন্টস দিয়ে। কারণ প্রত্যেকটা লাইন গ্রাফের না একটা স্টার্টিং পয়েন্টস থাকে। আমরা যেকোনো লাইন গ্রাফে যাব, প্রত্যেকটা লাইন গ্রাফে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। এটা যদি দেখেন এখানে একটা স্টার্টিং পয়েন্ট আছে। এটা স্টার্টিং পয়েন্ট, কালারটা চেঞ্জ করি। এটার স্টার্টিং পয়েন্ট, এটার স্টার্টিং পয়েন্ট। আমরা ১ম কথাটাই বলব স্টার্টিং পয়েন্ট নিয়ে। ইন দ্যা সেইম ওয়ে এখানেও তাই। দেখুন স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। প্রত্যেকটা লাইন গ্রাফের একটা স্টার্টিং পয়েন্ট থাকে and that what you will going to start with. যেমন এখানে শুরু করেছে। In 1971 এই যে 1971 বড় করি এটাকে। In 1971 almost half of the all British household did not have. এই যে almost half মানে কি 50 এর কাছাকাছি। almost half 50 এর কাছাকাছি। যেমন এখানে বলতে পারবেন almost half 3 and then half million tons বলা যাবে না এটাকে? ওখানে অলমোস্ট হাফ বলছেন। এখানে অলমোস্ট 3 and half বলা যাবে কিনা? বুঝতে জি। পারতেছেন? সো এটা বুঝতে পারবেন। একটা করলেন বাকি সবগুলো যাতে করতে পারেন। এটা করলেন এটা ছাড়া আর বাকি অন্যগুলো করতে পারছেন না তাহলে তো হলো না। সো স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করব। প্রত্যেকটার স্টার্টিংটা কোথায় হয়েছে সেটা আমরা বলে দিব। যেমন এখানে ওরা বলে দিয়েছে আ কি বলছে? Around 44% of household had one car. So 44% এর হচ্ছে এই যে এইটা নিচেরটা, এর নিচেরটা 44%, এটা 40, এটা 50. সো মাঝখানের থেকে একটু নিচে 44 ওরা ধরলো। আপনি 45 লিখলে কোনো ভুল হবে না। বাট অ্যারাউন্ড ওয়ার্ডটা লিখতে হবে। ওকে? স্টার্টিং পয়েন্ট বলল। প্রথম ২ টা শেষ। বাট অনলি অ্যাবাউট 7% had two cars. এই যে 7% had two cars. এটাকে অনলি অ্যাবাউট, নিয়ারলি। সো এই ওয়ার্ডগুলো খুব আপনাদের কাজে লাগবে। এই ওয়ার্ডগুলো একটু পিক করেন, লিখেন তো। হ্যাঁ? নিয়ারলি, অ্যাবাউট, ঠিক আছে? অ্যারাউন্ড। এই ওয়ার্ডগুলো আপনাকে অনেকবার ব্যবহার করতে হবে। কারণ এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা আপনার লিখতে পাবো না। হয়ে গেল। পরেরটা কি বলছে? ইট ওয়াজ আনকমন ফর দ্য ফ্যামিলি টু ওন 3 or more cars. সো আনকমন, জিরোর কাছাকাছি এটা দেখেন। এটা একদম জিরোর কাছাকাছিতে শুরু হয়েছে। ভেরি নিয়ার টু দ্য জিরো। সো ইট ওয়াজ ভেরি আনফ্যামিলিয়ার। হ্যাঁ? আনকমন এর জায়গায় আরেকটা ওয়ার্ড আপনি পেলেন কি? আনফ্যামিলিয়ার। উইথ অ্যারাউন্ড 2% ফলিং ইনটু দিস ক্যাটেগরি। এটার ক্ষেত্রে বলতে পারবেন না। ধরেন এটা আমরা ধরলাম যে 0.5%। অনলি, নিয়ারলি অথবা নিয়ারলি 0.5% এই যে ফলিং ইনটু দিস ক্যাটেগরি বলা যাবে না? বাকিটুকু এড করে আরকি। বুঝতে পারতেছি, ধরতে পারতেছি কিভাবে শুরুটা করব? গাইস লিখতে পারবেন না হয়তো এখনই বাট বুঝতে পারতেছেন? হাউ ইউ উইল স্টার্ট? যে প্রত্যেকটা লাইন কোথায় শুরু হয়েছে সেই কথাটা আমরা বলে দিব। ফার্স্ট বারিতে। ইয়েস অর নো? শুড আই রিপিট ইট? বোবা হয়ে গেছে সবাই। সব ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পেরেছি। সবাই ব্রো? নাইস। ইয়েস। কেউ বুঝতে না পারলে বলেন ভাই, হ্যাঁ? কারণ দেখেন আপনি বসে আছেন, আজকে যদি না বুঝতে পারেন না লাইন গ্রাফ নিয়ে সারা জীবন ঝামেলা ফেস করবেন। বার গ্রাফ নিয়ে সারা জীবন ঝামেলা ফেস করবেন। আজকে ঠিক করে ফেলবেন। পরীক্ষার হলে বসে ভাববেন কি লিখবো? নাকি এখান থেকে ঠিক করে নিয়ে যাবেন যে আমি এটাই লিখবো। বেটার। ঠিক আছে? হয়ে গেল। এই যে আরেকবার বলতেছি। ঠিক আছে আরেকবার বলতেছি। যেমন এটার ক্ষেত্রে চিন্তা করেন। একটু বড় করে দেখাই দেখেন। এটার ক্ষেত্রে চিন্তা করেন। আমরা কি বলছি? আমরা স্টার্টিং পয়েন্ট গুলো নিয়ে কথা বলব। প্রথমটার স্টার্টিং পয়েন্ট 3.5 এর কাছে। পরেরটা 2 এর থেকে একটু বেশি 2.23 কাইন্ড অফ লাইক দ্যাট। এখানে একটু ইরেজ করি। এই ২ টা একদম কাছাকাছি। একটা মনে হচ্ছে 0.7 আর একটা মনে হচ্ছে 0.6 লাইক দ্যাট। এই কথাগুলো আমরা ২ টা ৩ টা সেন্টেন্সে বলে দিব যে কোনটা কোথায় শুরু হচ্ছে। তাই বলেছে এখানে দেখেন ইন 1990 সো এটা 91 মানে এটা 1990 ওরা লেখা দরকার ছিল লেখা নাই। অ্যারাউন্ড 3.3 মিলিয়ন। অ্যারাউন্ড 3.3 মিলিয়ন। এখন আপনি অ্যারাউন্ড 3.3 মিলিয়ন না যদি বলেন যে নিয়ার টু দ্য 3.4 মিলিয়ন সমস্যা আছে? কোন সমস্যা নাই। হ্যাঁ, অ্যারাউন্ড কোয়েশ্চেন গুলো একটু বুঝে বলার লাইনগুলো দিয়ে কি ইনফরমেশন বোঝাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা 3.3 মিলিয়ন লাইনগুলো দিয়ে সবগুলা একই, প্রত্যেকটা লাইন দিয়ে একই ইনফরমেশন বোঝাচ্ছে। দেখেন ভাই। এটা হচ্ছে 1 কার। লাইন গ্রাফে কি থাকে? নিচে থাকে ডেট। এদিকে কি থাকে? এদিকে কি আছে? পার্সেন্টেজ। সিম্পল। প্রথমটা 1 কার। 1 কারটা যেমন আপনি যদি 87 এ যান, 87 1 কারটা কোথায় ছিল? সেই ডেটা আপনাকে দেখাচ্ছে। 2003 তে ধরেন আপনার পরেরটা হচ্ছে নো কার। নো কারটা 1990 তে কত ছিল সেটা দেখাচ্ছে। নো কারটা 1979 এ কত ছিল সেটা দেখাচ্ছে। 2 কারটা কোন সালে কত ছিল সেটা দেখাচ্ছে। 3 or more কারটা কোন সালে কত ছিল সেটা দেখাচ্ছে। ইন দ্য সেম ওয়ে
এখানেও তাই। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনটা কত ছিল সেটা দেখাচ্ছে। কত মিলিয়ন টন্স ছিল। ওখানে ছিল পার্সেন্টেজ, ওরা বলে দিয়েছিল পার্সেন্টেজ এখানে। আর এখানে বলে দিল কি? মিলিয়ন টন্স। সো এখানে মিলিয়ন টন্সে দেখাচ্ছে আপনাকে ডেটাটা। যে কোন সালে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনটা কোন সালে কত ছিল? ডোমেস্টিকটা কোন সালে কত ছিল? আদার ইন্ডাস্ট্রিজটা কোন সালে কত ছিল? এটা হচ্ছে বলছে। আমরা আমাদের বডিটা স্টার্ট করব কি দিয়ে? আমরা আমাদের বডিটা স্টার্ট করব একদম স্টার্টিং পয়েন্ট গুলো দিয়ে। যেমন এখানে যেটা বলল, ১ম সেন্টেন্সটা 3.3 মিলিয়ন টনস অফ অ্যাসিড রেইন এমিশনস কেম ফ্রম দ্য ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার। সো যে ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার এটা কত ছিল প্রথমে? 3.3 বলছে, আপনি 3.4 বলেন না, প্রবলেম নাই। শেষ। এটার স্টার্টিং পয়েন্ট নিয়ে বলে ফেলছেন। এরপরের সেন্টেন্সে কি বলবেন? পরেরটা বলবেন, "The transport and communications were responsible for about 0.7 million tons." পরেরটা নিয়ে কথা বলছে 0.7, এই যে এইটা। আপনি চাইলে এটা নিয়ে বলবেন তো এরপরে, কোনো সমস্যা নাই, বলেন। প্রবলেম কোথায়? এরপরে while the domestic sector produced around 0.6 million tons. এরপরে এর নিচেরটা বলছে যে ডোমেস্টিক সেক্টর 0.6 মিলিয়ন টনস। একদম স্টার্টিং এ কোনটা কত ছিল এটা হচ্ছে আমাদেরকে বলতে হবে, এই মেইন কথা। এটা হচ্ছে আমাদের বডি 1। বডি 2 তে যখন যাব তখনই ভাই হচ্ছে একটা কথা ছিল। বলেন না। আমি স্টার্টিং পয়েন্টটাকে মানে সিকোয়েন্সই মেইনটেইন করে বলবো বা যেটা আমার মন চায় আমি ওইটাতেই লিখতে পারবো? No need to maintain the sequence. Whatever you feel like to. There is no mandatory issues. Okay? আচ্ছা ভাইয়া, আ এখানে বডি 1, বডি 2 মানে বডি 1 এ কি নিয়ে লিখবো? starting points only. স্টার্টিং পয়েন্টস। হুম, ঠিক আছে। স্টার্টিং পয়েন্টস নিয়ে শুধু জি। কথাবার্তা বলতে। ক্লিয়ার, ভেরি ইজি জিনিস যে আমি যখনই যেকোনো লাইন গ্রাফ আমি যখন পাবো, আ সব না ভাই, সবগুলো ইয়ার্ন। আপনি জাস্ট শুরুটা কোন শুরুতে কোনটা কত ছিল শুধু সেটা বলবেন। অন্য কিছু না। শুরুতে কোনটা কত ছিল শুধু সেটা বলবেন। অ্যান্ড ইউ আর ডান উইথ ইট। যে আমি আমার ১ম বডি কমপ্লিট করে ফেলছি। যে স্টার্টিং পয়েন্ট গুলো যে কোনটা কোন সালে শুরু হয়েছে। আমরা যেকোনো লাইন গ্রাফে যাবো আমরা ঠিক এই জিনিসটাই দেখতে পারবো। প্রত্যেকটা লাইন গ্রাফের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। ডান উইথ দ্যাট। স্টার্টিং পয়েন্ট শেষ। এরপর আমরা কথা বলতে পারি বিগেস্ট ডিফারেন্স নিয়ে। বিগেস্ট ডিফারেন্স নিয়ে আমরা কি কথা বলতে পারি? বিগেস্ট ডিফারেন্স বের করার জন্য আপনাকে একটু এনালাইসিস করতে হবে। কি ধরনের এনালাইজ করতে হবে দেখেন। ইরেজারটা কোথায়? হ্যাঁ, বিগেস্ট ডিফারেন্স। বিগেস্ট ডিফারেন্স কিভাবে বুঝতে পারবেন? একটু খেয়াল করেন। যেমন ১ম টা শুরু হয়েছে 50 এর কাছাকাছি। শেষ হয়েছে 20, 30 অ্যারাউন্ড 25 এ। কত ডিফারেন্স? নৌকারে? কত ডিফারেন্স? 25 না? শুরু হয়েছে কতর কাছাকাছি? 50 এর কাছাকাছি। শেষ হয়েছে 25 এর কাছাকাছি। তাহলে ইন অ্যারাউন্ড 25 এর ডিফারেন্স। বাকিগুলো ডিফারেন্স বের করেন। 1 কারের কত ডিফারেন্স? 2 or more cars কত ডিফারেন্স? অ্যারাউন্ড, আপনাকে এক্সাক্ট হইতে হবে না। 3 or more cars এ কত ডিফারেন্স? ৩ টা লিখে দেখান আমাকে। ভাইয়া এটা যদি পার্সেন্টেজে বলি তাহলে কি এটা 50% হবে? ডিক্রিজ? 25% হ্যাঁ। 25%, ওকে। অ্যারাউন্ড, নট এক্সাক্ট। দেখেন ১ মিনিট বের করতে সময় লাগা যাবে না বেশি একটা। ১ মিনিটে বের করেন। ভাইয়া 1 কারের ভাইয়া আহ বলেন। আরেকটা ছোট কোয়েশ্চেন। ভাই ইন্টারসেপ্ট গুলাকে আর অন্য কোন ওয়ার্ডে কি লেখা যেতে পারে? বেটার ওয়ার্ডে? such as? আমি আপনাকে জিজ্ঞেস করতেছি মানে আর কি লেখা যেতে পারে আরকি? এখানে একটা ধরেন না যে কোন জায়গাটা নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন। ভাইয়া এখানে যে নো কার আর টু কারের যে ইন্টারসেক্টটা হয়েছে ওইখানে আমি কি ইন্টারসেক্ট ছাড়া আর কি লিখতে পারি? আমি তো এটাকে খুব মানে ইজি ওয়েতে বলার চেষ্টা করতে বলি ক্রসওভার স্টুডেন্টদেরকে। এরকম কিছু? crossed each other. Crossed each other, crossed each other in 2003 in the benchmark of in around 26, 24 তাই না? এরকমই। এটাই সিম্পল, এটাই ইজি। আসতেছে ওই জায়গাটায়। এতক্ষণ লাগে কেন? কি এখনো লিখতে পারেন নাই যে ডিফারেন্স কত? বসে আছো সবাই। কেন ভাই? পরীক্ষা হলে বের করতে হবে তো। অনেকে আন্দাজে মুখস্থ লিখবে, হ্যাঁ, এত সালে এত ছিল, এত সালে এত ছিল। এগুলো আপনাকে বলে? আপনাকে বলে কি ফিচার নিয়ে লিখতে। That's what I am trying to teach you. অনেকে তো ট্রাই করতেছেন। আমি টাইপিং তো দেখতেছি না বাকি সবার। বসে আছেন কেন ভাই ক্লাসে? শুধুমাত্র অ্যাক্টিভিটি না থাকলে বসে থেকে লাভ নেই খুব একটা। বেনিফিটেড হবেন না। ঢুকলাম, মনে ইচ্ছা হলো, তারপর বের হয়ে গেলাম। ডু সামথিং। ডিফারেন্সটা কত?
সবাই বোঝেন না ভাই কোন ডিফারেন্স? এটা শুরু হয়েছে 50 এ ভাই। এটা শেষ হয়েছে কত? একটু দেখেন নিচের দিকে যেতে এই পয়েন্টটা কত পয়েন্ট? 20 আর 30 এর মাঝখানে। 20 আর 30 এর মাঝখানে। তাহলে 25। শুরু হয়েছিল প্রায় 50 এর কাছাকাছি, শেষ হয়েছে প্রায় 25 এর কাছাকাছি। তাহলে ডিফারেন্স কত? মাইনাস করেন। ম্যাথে একটু ভালো হইতে হবে। কারণ এগুলো ডেটা নিয়ে সংখ্যা নিয়ে কথাবার্তা। হ্যাঁ, সো ম্যাথে একটু ভালো হইতে হবে। এটা শুরু হয়েছে প্রায় 45 এর কাছাকাছি বা 44 এর কাছাকাছি। শেষও মনে হয় যে 42, 43 সো 1 to 2% এর একটা ডিফারেন্স। দিস ওয়ান এই যে এটা কত 7, 8 কাইন্ড অফ এই যে দিস ওয়ান 7, 8 এ শুরু হয়েছে শেষ হয়েছে 26 মেবি। সো 18, 19 এর একটা ডিফারেন্স। সো 18, 19% এর একটা ডিফারেন্স। And then 3 or more curves, where it is 1 or 2% maybe. Where did it ended? 7%, 6%, 8%. So in around 5% এর একটা ডিফারেন্স 5 to 6% পেয়ে গেলাম না? ডান। এটা বের করবেন। That's what you ভাইয়া meant. হুম, বলেন। ওয়ান কারের ওখানে কি মানে ডিফারেন্সটা এক্স্যাক্টলি বলতে হবে? নো সাটেল ডিফারেন্স এভাবে লেখা যাবে না? হুম। আবার করেন না কোশ্চেনটা আমি ভালো করে বুঝতে পারি না ভাই। ওয়ান কারের ওখানে মানে এক্সাক্ট কোনো পার্সেন্টেজ দিতে হবে নাকি নো সাটেল ডিফারেন্স? মানে ওখানে তো তেমন কোনো সাটেল সূক্ষ্ম ডিফারেন্স নাই, তো ওটা বলা ওইটা যাবে না। নো ডিফারেন্স দেয়ার আমরা নো জাস্ট সাটেল ডিফারেন্সটা ডিফারেন্স। বের করতেছি। এটা এখানে আপনি এক্সাক্ট লিখতেই পারবেন না। মানে লাইন গ্রাফে তো আচ্ছা, এক্সাক্ট লিখেই যাবেন। আমরা তো বুঝতেই পারতেছি না এটা আসলে কত, তাই না? লাইন গ্রাফ আর বার চার্ট জি এই ২ টা জায়গায় জি এক্সাক্ট ডেটা বোঝা যাবে না। ঠিক আছে? এই কারণে এখানে অ্যারাউন্ড, নিয়ারলি, অ্যাবাউট, অলমোস্ট এইসব ওয়ার্ড গুলা ব্যবহার করতে হবে। ওকে? তাহলেই হয়ে যাবে। জি বিগেস্ট ডিফারেন্স পেয়ে গেছেন। এটা হচ্ছে আপনার প্রথম সেন্টেন্স। কয়েকভাবে আপনি অ্যাপ্রক্সিমেট কারেক্ট। কয়েকভাবে আপনি লিখতে পারেন এটা। হ্যাঁ? কয়েকভাবে। দ্য বিগেস্ট ডিফারেন্স খেয়াল করেন। দ্য বিগেস্ট ডিফারেন্স occurred in যেটাতে হয়েছে সেটা বলে দেন। which was about that was about nearly 25%. while তারপরে আপনি অ্যাড করেন আরো while the least one ঠিক আছে? সবচেয়ে কম ডিফারেন্স যেখানে হয়েছে আরকি। The least difference was for or had for কিছু একটা দিয়ে যেটাতে সবচেয়ে কম ছিল। সম্ভবত এটাতে 1 কারে ছিল, তাই না? 1 থেকে 2% এর একটা with around 1%. সো প্রথম সেন্টেন্সটা আপনার সেকেন্ড বডির ফার্স্ট সেন্টেন্সটা হবে উইথ দ্য বিগেস্ট ডিফারেন্স অ্যান্ড দ্য লিস্ট ডিফারেন্স। এটা আমি লিখি নাই, এটা আমার এখন মাথায় আসছে। সো এটা লিখে রাখেন। কেউ একজন লিখেন না এটা। বিগেস্ট ডিফারেন্স অ্যান্ড আরেকটা কি লিখবো? লিস্ট ডিফারেন্স। সবচেয়ে বেশি ডিফারেন্স কোনটায় ছিল? সবচেয়ে কম ডিফারেন্স কোনটায় ছিল? এটা একটু সবাই একটু লিখে ফেলেন। হ্যাঁ? এটা আমি এখানে লিখি নাই। আচ্ছা। হয়ে গেল এই সেন্টেন্সটা। এটা বুঝতে পারছি ভাই বের করতে পারবো সবাই? ইয়েস অর নো? যে বিগেস্ট ডিফারেন্স, লিস্ট ডিফারেন্স খুব একটা কঠিন কিছু না। ছোট অঙ্ক ভাই। বের করতে পারবো না এটা সবাই? হ্যাঁ পারবো। নাইস মোটামুটি? জি ভাইয়া। নাইস। থ্যাংক ইউ। ভাইয়া ওকে, আমার একটা কোশ্চেন ছিল করেন না ভাই। যে নৌকারের যে ডিফারেন্সটা এটা 50% থেকে 25% এ আসছে, মানে 50 থেকে 25 এ আসছে, সেক্ষেত্রে মানে পার্সেন্টেজ যদি আমি উল্লেখ করি সেক্ষেত্রে এটা 50% হবে না? মানে এটা তো 50 ও হাফ হয়ে গেছে, পার্সেন্টেজে গেলে এটা 50% হওয়ার কথা না? হুম, 50% থেকে 50 থেকে 25 এ আইসা নামছে হুম, নৌকার, তো হ্যাঁ, সেক্ষেত্রে পার্সেন্টেজ যদি আমি বলি সেক্ষেত্রে আমি 50% বলবো না নাকি? ডিফারেন্স 50% তো 25। হাফ কমেছে। হাফ হ্যাঁ হাফ, কমেছে। হ্যাঁ হাফ হাফ কমেছে। কমা মানে হচ্ছে হাফ কমেছে। পার্সেন্টেজ হাফ কমেনি। সংখ্যাটা হাফ কমেছে। হ্যাঁ যেমন সংখ্যাটা হাফ কমেছে, পার্সেন্টেজ না। ধরেন আপনাকে আপনার সেলারির চিন্তা করেন। আপনাকে আপনার সেলারির 50% হচ্ছে হাফ। আপনাকে নেক্সট মাসে আপনার সেলারি 50% টাকা বেশি দিবে। ঠিক আছে? আপনার সেলারি 50% টাকা আপনাকে বেশি দিবে। সেলারি যা আছে ধরেন আপনার সেলারি আমি ধরলাম যে ৳১,০০,০০০ আপনাকে 50% বেশি দিবে। সো আপনাকে মানে ৳১,৫০,০০০ দিবে। আচ্ছা। এর পরের মাসে আপনাকে আবার আপনার সেলারির 50% বেশি দিবে না। আপনাকে শুধু 25% বেশি দিবে। তাই না? ওকে। 25% বেশি দিবে। তার মানে দিবে এবার ৳১,২৫,০০০ নাকি বলেন? তাহলে 25% বাড়লো কমলো না আপনার? 50% তো কমে নাই। 25% কমছে না ভাই? হ্যাঁ নাকি? 25% 50% কমছে কোনটা? না 25% কমছে। এক্সাক্ট। এখানেও তাই। এটা 50 ছিল, এখানে 25 হয়ে গেছে। কত কমছে? 25। 25 কমছে। সিম্পল অঙ্ক। হ্যাঁ ভাই। ভেরি সিম্পল ম্যাথ। ওকে। আ বিগেস্ট ডিফারেন্স, লিস্ট ডিফারেন্স এটা মোটামুটি সবাই পারতেছি। ওকে। এর পরেরটা দেখেন।
মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম। এটা বের করাটা খুব সহজ। পরেরটাও খুব সহজ। লিস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম। মানে কি? সবচেয়ে বেশি সময় সবচেয়ে বেশি কোনটা ছিল? আমার কথা বুঝতে পারছেন ভাই? নাকি বোঝাতে পারি নাই? সবচেয়ে বেশি সময় সবচেয়ে বেশি কোনটা ছিল? বেশি সময় ধরে। কোনটা ছিল এখানে? দেখি কি ২-১ জন তো বের করেন। তাহলে তো আমিও তাহলে খুব খারাপ টিচার হয়ে যাব। ১ম সেন্টেন্সে বুঝাইতে পারি না ওয়ান একজনকেও। কার। ওকে, ওকে ২-১ জনকে বুঝাইতে পারছি। ওকে, মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে? বাংলাটা হয়তো আমি ভালো বলতে পারি নাই। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম মিনস there will be a graph that will be the most popular for most of the period. যেখানেই আপনি যাবেন, আপনি এই গ্রাফে চলে যান, তাও আপনি খুঁজে পাবেন, তাই না? যেকোনো আমরা একটা খুঁজে পাবো যেটা বেশিরভাগ সময় ধরে বেশি ছিল। সো মোস্ট পপুলার ফর দ্য মোস্ট অফ দ্য টাইম না, মোস্ট পপুলার তো এটা ছিল ভাই। 2 কার্স তো হচ্ছে 10, 11, 12, 13, 25 এখান পর্যন্ত পৌঁছাই দিতে পারে নাই। 1 কার সবচেয়ে বেশি সময় ধরে সবচেয়ে সবার থেকে বেশি ছিল। এটা মোটামুটি আমরা পাবো। মোস্ট পপুলার আমি এটা বলি নাই যে কোনটা বেশি সবচেয়ে ইনক্রিজ করেছে। এটা জিজ্ঞেস করি নাই। আমি বলেছি যে দেখেন এটা তো আমরা ওভারঅল বলে আসছি কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে। বলে আসছি আমরা অলরেডি। দরকার নাই রিপিট করার। ঠিক আছে? সো মোস্ট পপুলার ফর দ্য মোস্ট অফ দ্য টাইম। সো দ্যাট উইল বি ইওর 1. লিস্ট পপুলার ফর দ্য মোস্ট অফ দ্য টাইম। এটা বের করেন এবার। 3 or more pairs. বের করাটা খুব সহজ না? জাস্ট এই জিনিসগুলো আপনাদের মাথায় কাজ করে না যে আমি এটা নিয়ে লিখব। বের করা কিন্তু খুবই সহজ। জাস্ট মাথায় কাজ করে না। কারণ আপনার শুধুমাত্র এত সালে এত ছিল, এত সালে এত ছিল। আপনাকে তো বলতেছে কি ফিচার নিয়ে লিখতে, না ভাই। আমাদেরকে শুধু মেনশন করতে বলেনি। আমাদেরকে বলেছে কম্পেয়ার করতে। ওকে? মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম, লিস্ট পপুলার ফর দ্য মোস্ট অফ দ্য টাইম। বের করতে পারছি সবাই? কেউ আছি যে এখনো বের করতে পারছি না, সমস্যা হচ্ছে? গাইজ? ২ টা জিনিস দেখেন। ২ টা জিনিস শিখলাম। বাকি জিনিস পরে শিখব। বিগেস্ট ডিফারেন্স। এটা শিখছি মেইনলি। বিগেস্ট ডিফারেন্স। এরপর শিখলাম মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম আর লিস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম। এবার আসেন এটা বার চার্টের জন্য বের করি। বিগেস্ট ডিফারেন্স বের করেন। কোনটার জন্য বের করবেন? এটা দেখতে সুন্দর লাগতেছে। এটা থেকে বের করেন। জাস্ট শুরুটার সাথে শেষেরটা কম্পেয়ার করবেন। ঠিক আছে? তাহলে পারবেন। এটার জন্য বের করেন। সেম জিনিস। বিগেস্ট ডিফারেন্স। এটা কাজ করেন। ডিফারেন্স গুলো লিখে ফেলেন, তাই না? তাহলে তো হয়। না টপ চাই নাই। মিস্টার টপ চাই নাই। বিগেস্ট ডিফারেন্স চাইছি। শুরুটা করছে এখানে, শেষটা করছে এখানে। ডিফারেন্সটা কত? শুরুটা করছে এখানে, শেষটা করছে এখানে। ডিফারেন্স কত? শুরুটা করছে এখানে, শেষটা করছে এখানে। ডিফারেন্স কত? শুরু এখানে, শেষ এখানে। ডিফারেন্স কত? ফাইন্ড ইট আউট। এটা থাউজেন্ডস এ, হ্যাঁ? আর থাউজেন্ডস এ বোঝাচ্ছে তার মানে কি এটা 60,000, 50,000 আমি 60,000 এরকম করে ধরবো? হ্যাঁ, ধরবেন, হ্যাঁ। থাউজেন্ডস। যাই হোক এটা বুঝতে পারছি তো এটা বের করাটা যে খুব কঠিন কিছু না বার চার্টের জন্য এতটুকু ক্লিয়ার মোটামুটি ভাই সবার যে বিগেস্ট ডিফারেন্সটা আমি খুব একটা সময় নষ্ট করতে যাচ্ছি না সো দ্যাট একটু বেশি পড়াইতে পারবো বিগেস্ট ডিফারেন্স বের করতে পারবো সবাই বার চার্টের জন্য দুটার ক্ষেত্রে ক্লিয়ার আচ্ছা বিগেস্ট ডিফারেন্স মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম সেটাও বের করতে পারবো মোটামুটি তাই না সো দেখেন বার চার্ট আর লাইন গ্রাফ মোটামুটি সেম সো আপনি এটা যে কোনো ক্ষেত্রে বের করতে পারবেন দুইটার ক্ষেত্রে সো কয়েকটা জিনিস শিখলাম আমরা মোটামুটি ভাবে মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম লিস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম আচ্ছা এবার একটা হচ্ছে এটা মোটামুটি ইউনিক লাইন গ্রাফের জন্য আর কোনো গ্রাফে মোটামুটি ভাবে আমরা ক্রসিং পয়েন্টটা পাই না এটা লাইন গ্রাফে লেখাটা মোটামুটি উচিত সবার কারণ দিস ইজ দ্য অনলি গ্রাফ যেখানে আপনি প্রায় সবসময় একটা ক্রসিং পয়েন্ট পাবেন যারা লাইন গ্রাফ বাসায় প্র্যাকটিস করেছেন তারা এটা দেখেছেন যে ক্রসিং পয়েন্টটা থাকেই এবং এটা বলছে যে ক্রসিং পয়েন্টটা কোথায় হয়েছে টাইম ইয়ার এগুলো উল্লেখ করে বলবেন কিছুক্ষণ আগে যখন আমার অ্যান্সার কোশ্চেন করেছিল আমি বললাম যেটা যে ক্রসিং পয়েন্টটা আপনি কথা বলবেন কোথায় ছিল এটা এখানে হ্যাঁ ক্রসিং পয়েন্ট যেমন এখানে দুইটা জায়গায় ক্রসিং পয়েন্ট আপনি যে দুইটা নিয়েও লিখতে পারেন আবার আপনি একটা নিয়েও লিখতে পারেন এটা একটা ক্রসিং পয়েন্ট ছিল এটা আরেকটা ক্রসিং পয়েন্ট ছিল তাই না
তো ২ টা নাম এড করবেন। যে Tucker and Knocker crossed each other in 2003 at the range of 25%. At the range of around ভাই এখানে একটা around ওয়ার্ড ইউজ করেন। ক্রসিং পয়েন্ট। এখানে চলে যাই, তাও পাবো আমরা। কাজ করতেছে না কেন এটা? হ্যাঁ, করতেছে। এখানেও হচ্ছে ক্রসিং পয়েন্ট পাবো। এই যে ক্রস করতেছে একটাকে। সেম জিনিস ২ টার নাম বলবো, কোথায় ক্রস করেছে সেটা বলবো, কত সালে ক্রস করেছে সেটা বলে দিব। এটা একদম ইউনিক একটা ফিচার ফর অল দ্য লাইন গ্রাফ। সো whenever you gonna write the line graph, you make sure you write it down. অন্য কেউ লিখবে না এটা। ভাইয়া হুম। ভাইয়া এই যে যেখানে হচ্ছে কার নো কার ওয়ান কারের জায়গায় যেখানে ক্রসিং পয়েন্ট সেটা কি এটা বলতে পারি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ওয়াজ ইকুয়াল ইন 2023 হ্যাঁ, between equal, one car and হ্যাঁ, two correct. car. Yeah, we can say that too because it was equal, না? It Okay, was ভাইয়া। equal. It was equal. True. Yeah, we can say that too. Nice. সো এটাও করতে পারেন। ২ জায়গায় যদি ক্রস করে একটা ইকুয়াল বলেন, আরেকটা হচ্ছে ক্রসিং পয়েন্ট বলেন, তাই না? নাইস ওয়ান। ভেরি গুড। ডিফারেন্স চলে আসলো। ওকে। ক্যান বি প্রপোর্শনাল রেট। ওকে। এরপরে আরেকটা জিনিস লাইন গ্রাফে থাকে, ফ্লাকচুয়েশন থাকে। যেকোনো একটা পিরিয়ডে দেখবেন যে আপনি খুব বেশি উঠানামা করতেছে। হ্যাঁ? খুব বেশি উঠানামা করতেছে। এরকম একটা সিচুয়েশন আমরা মোটামুটিভাবে সব লাইন গ্রাফে পাবো। এটা ইয়াতেও পাবো, দেখাবো। ফ্লাকচুয়েশন। যেমন আমরা যদি এই গ্রাফটার দিকে যদি খেয়াল করি যে এই পিরিয়ডটা মোটামুটি একটু ফ্লাকচুয়েট করতেছে। আবার যদি এখানে যদি চলে যাই, এই যে এই পিরিয়ডটা একটু ফ্লাকচুয়েট করতেছে। সো you will always gonna see some period where things are getting some kind of fluctuation rate. যে একটু উঠানামা করতেছে বেশি। খুব একটা ডিরেক্টলি ডিক্রিজ করে যাচ্ছে না বা ইনক্রিজ করে যাচ্ছে না। একবার ইনক্রিজ করতেছে, আরেকবার ডিক্রিজ করতেছে। সো দ্যাটস হোয়াট ইউ উইল গোনা গেট ফ্লাকচুয়েশন পিরিয়ড। এই ফ্লাকচুয়েশন পিরিয়ডটা আপনি এখানে লিখবেন। দেখেন এই ৭ টা সেন্টেন্স যদি লিখেন এটা মোর দ্যান এনাফ ফর দ্য বডিজ। ঠিক আছে? এখানে ৭ টা সেন্টেন্স না তো এক জায়গায় আবার ডাবলও করে লিখবেন। সো এটা মোর দ্যান এনাফ। স্টার্টিং পয়েন্ট নিয়েই তো আপনি হচ্ছে ৩-৪ টা সেন্টেন্স লিখে ফেলবেন। বা ২ টা তো লিখবেন এট লিস্ট। এরপর আরো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা মোর দ্যান এনাফ। এখন আমাকে বলেন আমি বাচ্চাটা পড়াতে যাচ্ছি যে লাইন গ্রাফ পাওয়ার সাথে কি লিখবো এটা ক্লিয়ার। লিখতে পারবো কি পারবো না এটা দেখবো। বাট কি লিখবো এটা মোটামুটি ক্লিয়ার ভাই সবাই? যে স্টার্টিং পয়েন্ট গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ? বিগেস্ট ডিফারেন্সটা বের করব, মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইমটা বের করব, লিস্ট পপুলার মোস্ট অফ দ্য টাইম বের করব, ক্রসিং পয়েন্টটা বের করব, ফ্লাকচুয়েশনটা বের করব। ডান আমাদের লাইন গ্রাফ শেষ। সো পরীক্ষার হলে ভাই এখন থেকে যদি লাইন গ্রাফে আপনার টাইম লাগে তাহলে আপনারা কালপ্রিট, আমি না। আমি আছি কিছুটা অল্প। আচ্ছা এরপরে বার চার্ট নিয়ে কথা বলি চালান। ওকে। বার চার্টে হচ্ছে যেটা করবেন ওভারঅলটা সেম। বার চার্টেও আপনি ইনক্রিজ ডিক্রিজ টপ ভ্যালু লোয়েস্ট ভ্যালু ঠিক বের করতে পারবেন। কোথায় বার চার্ট? এখানে। বের করেন তো এখানে। ইনক্রিজ ডিক্রিজ তো বোঝা যাচ্ছে। এগুলো ইনক্রিজ করতেছে, এগুলো ডিক্রিজ করতেছে, এটা আবার ইনক্রিজ গ্রিনটা আবার ইনক্রিজ করতেছে। টপ ভ্যালু লোয়েস্ট ভ্যালু কোনটা? দেখা যাচ্ছে না। এটা একটু বড় করে দেই। কোনটা টপ ভ্যালু কোনটা লোয়েস্ট ভ্যালু? অরেঞ্জটা টপ ভ্যালু আর গ্রিনটা লোয়েস্ট ভ্যালু। এটা। ঠিক আছে? এটা আর হচ্ছে টপ গ্রিন ভ্যালু আর এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তো এটা খুবই জি ইজিলি বের করতে রাইট। পারবো। ওভারঅল শেষ। এখন বডিতে গিয়ে ফার্স্ট শুরুটা করবেন যেভাবে ফার্স্ট সেই জায়গাটা আপনি ফার্স্ট পোরশনটা নিয়ে কথা বলবেন। যে ফার্স্ট পোরশনে কি ছিল? এটা আপনি যেকোনোভাবে বলতে পারবেন। বা যেকোনোভাবে আপনি বলতে চাইলে পারেন। যে ফার্স্ট জাস্ট মেনশন করতে পারেন, কম্পেয়ার এর ওয়ে থাকলে কম্পেয়ার করতে পারেন যে এটা থেকে এটা এত বেশি ছিল বা এই ধরনের। ফার্স্ট পোরশনটা নিয়ে আপনি কথা বলবেন। এখানেও ঠিক তাই। ফার্স্ট পোরশনটা নিয়ে আপনি কথা বলবেন। যেমন ওরা এখানে কিভাবে বলেছে একটু দেখি চলেন। এই যে, যেমন ওরা এখানে ইন 2000 এই যে ইন 2000 একটু ছোট করি তাহলে অনেক কিছু দেখা যাবে একসাথে। In 2000, worldwide sales of handheld games stood at around 11 billion. So এখানে বলল যে কত ছিল এটা 11 বিলিয়নে ছিল অ্যারাউন্ড। দেখেন ওই যে সেম বোঝা যাচ্ছে না। এটা কি 10.8 নাকি 11 এটা বোঝা যাচ্ছে না নাকি 11.2। সো আপনাকে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে লাইন গ্রাফেও এবং বার চার্টেও দুইটাতেই 11 বিলিয়ন। কোথায় আমার মাউসটা ঝামেলা করতেছে। আচ্ছা হয়াল দিয়ে তারপরে কি বলছে? তারপরে এরা বাকি জিনিসপত্র হয়াল কনসোল গেমস আর্নড জাস্ট আন্ডার 6 বিলিয়ন। যেখানে কনসোল গেমটা পরেরটা ছিল আন্ডার 6 বিলিয়ন। এখানেও তাই হয়েছে দেখেন ফার্স্ট সেন্টেন্সটা স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। স্টার্টিং নিয়ে অনেক ভাবতে থাকি কি নিয়ে লিখবো। সো এখানেও তাই করবে।
ঠিক আছে? এখানে ওরা পড়ালেখা শেষ করে দিছে। The immigration of Australia stood at just over 40,000. জাস্ট ওভার 40,000 জাস্ট ওভার 40,000 এই যে এখানে 2004 এ জাস্ট ওভার 40,000 40,000 থেকে অল্প একটু বেশি ছিল জাস্ট ওভার which was approximately 6,000 higher than স্পেন যেটা স্পেন থেকে মোটামুটি ভাবে 6,000 তো পরেরটাকে তারা কম্পেয়ার করেছে বাট আমরা চেষ্টা করব শুধুমাত্র প্রথম পোরশনটা নিয়ে লেখার যে কোনো বার চার্ট যখন পাবো আমরা শুধুমাত্র প্রথম পোরশনটা নিয়ে আমরা প্রথম সেন্টেন্সটা লিখবো এটা মাস্ট মোটামুটি হ্যাঁ এটা যে কারণে লিখতে বলছি এটা আপনাকে আপনার লেখাটা স্টার্ট করার জন্য চিন্তা না করে মোটামুটি আপনি স্টার্ট করে দিতে পারবেন এরপর এরপর কি বের করব এরপর একই জিনিস বের করব আমরা বিগেস্ট ডিফারেন্সটা আমরা বের করব সবচেয়ে বড় ডিফারেন্সটা কি যেটা আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা জায়গায় এখানে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় এটা এখানে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় তো সবগুলা ডিফারেন্স আমরা যখন পাবো সেখান থেকে আমরা বিগেস্ট ডিফারেন্সটা খুঁজে পাবো দুইভাবে লিখতে পারেন একটা হচ্ছে যে বলে দিতে পারেন যে দিস ওয়াজ দ্য বিগেস্ট ডিফারেন্স আবার আরেকটা বলতে পারেন although the difference between this was this was this ঠিক আছে অথবা অলদোটা পরে লিখে দ্য ডিফারেন্স বিটুইন বাকি যে তিনটা আছে ধরেন আমি ধরে নিলাম এখানে মোবাইল আমি ধরে নিলাম এটা আপনারা শিওর মনে করেন না ধরেন এটার ডিফারেন্স হচ্ছে সাপোজ 10 এটার ডিফারেন্স হচ্ছে সাপোজ 8 এটার ডিফারেন্স হচ্ছে সাপোজ 15 এটার ডিফারেন্স হচ্ছে ধরেন 24 একটু বেশি ধরেন সাপোজ সো আপনি বললেন the difference for online games was 8 console 15 mobile phone was 10 although handheld games was 24 which was biggest than any other হয়ে গেল সো বিগেস্ট ডিফারেন্সটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো বার চার্টের ক্ষেত্রেও সেম জিনিস এখানেও মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম লিস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম কোথায় এটা হ্যাঁ মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম লিস্ট পপুলার যেমন এখানে খুব ইজিলি ধরা যাচ্ছে সব জায়গায় একদম আপনি ইজিলি ধরতে পারবেন না যেমন এখানে বোঝা যাচ্ছে সব সময় এটাই বেশি ছিল সব সময় আপনার গ্রিনটাই বেশিরভাগ সময় কম ছিল বেশিরভাগ সময় হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম বলেছি অল দ্য টাইম বলিনি কিন্তু এখানে এসে যদি বলি এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব এটার ক্ষেত্রে বের করেন তো মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম লিস্ট পপুলার এম দিয়ে লিখেন যে কোনটা এল দিয়ে লিখেন যে কোনটা একই সময় দিলাম সবাই লিখবেন এটা আমি দেখবো কার কার লিখেন নাই মোস্ট পপুলারটা বের করতে কমপ্লেক্স ফেস করতেছেন না আগে ঠিক আছে ফেস করতেছেন না হ্যাঁ কমপ্লেক্স টু করতে এখন মোস্ট লিস্ট পপুলার বের করে ফেলতে পারছো তো এটা তো ইজি হ্যাঁ লিস্ট পপুলার তো সবাই একটা ইয়েলো হবে এটা Easy. স্বাভাবিক। ভাই আমি একটা জিনিস বুঝতেছি না বলেন এটা কি মোস্ট হ্যাঁ মোস্ট পপুলার এটা কি দেশ বের করব নাকি সময়টা বের করব বোথ ওয়েজ গোজ বোথ ওয়েজ যে কোনো ভাবে বের করতে পারেন আচ্ছা যে কোনো ভাবে বের করতে পারেন কারণ different people will look into the graph in different way না দিদার you might gonna look into জি ভাইয়া the year জি some other people might gonna look into the so na different people will gonna look into a different way until unless you are giving the right information right report you are okay to go okay bhai not a problem ভাই আচ্ছা আমার একটা কথা ছিল এখানে তো হচ্ছে 5টা কান্ট্রি দেয়া তো আমি সেক্ষেত্রে কি একটা কান্ট্রি ধরে কি এটা কি করা যেতে পারে বুঝি না একটা কান্ট্রি ধরে কি করা যেতে পারে ধরেন এখানে তো অস্ট্রেলিয়া মানে 5টা কান্ট্রি দেয়া মানে 4 বছরের স্টেট দেওয়া তো সেক্ষেত্রে আমি যদি ধরুন অস্ট্রেলিয়ার মোস্ট পপুলার এবং লিস্ট পপুলার ধরি সেক্ষেত্রে কি 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 হতে পারে যদি হ্যাঁ, এরকম ভাবে লিখি যদি আপনি কান্ট্রি ওয়াইজ লিখতে চান যেটা দিদার কোশ্চেন করেছে সেম কোশ্চেন না যদি হ্যাঁ আপনি কান্ট্রি ওয়াইজ লিখতে চান তাহলে কিভাবে করবেন তো দেখেন কান্ট্রি ওয়াইজ লিখলে এটা একদম ইজি অস্ট্রেলিয়াতে সবগুলো সবসময় বেশি ছিল তাই না জি এটা ইজি হয়ে গেল আর যদি আমরা যদি লিস্টে যদি চলে যাই তখন লিস্টের ক্ষেত্রে হয়তো একটা ঝামেলা হচ্ছে নিউজিল্যান্ড আর ইউএসএ দুইটাকে আমরা বলতে পারি তাই না এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ যদি আপনি লিখেন এখন আপনি যদি ইয়ার ওয়াইজ লিখেন তখন লিস্ট পপুলারটা খুব ইজিলি বের করা যাচ্ছে যে এটা বের করে ফেলছেন কিন্তু মোস্ট পপুলারটা বের করা যাচ্ছে না তাহলে আমরা মোস্ট পপুলারটা কি লিখবো এই জায়গাটাই হচ্ছে কোশ্চেন এটা কিভাবে লিখবেন সেটাই বলতেছি আপনি লিস্ট পপুলারটা তখন আপনি আগে লিখেন না আগে লিখে তারপর আপনি অ্যান্সারটা অ্যাড করেন হ্যাঁ তারপর আপনি অ্যাড করেন যে নান অফ them was the একদম মোস্ট পপুলার ওয়ার্ডটাই যদি ইউজ করেন নান অফ them was the popular all the way ঠিক আছে না হয়ে গেল না বুঝতে পারছি ভাই ব্যাপারটা কিভাবে লিখবো এটা যে ছিল না কোনটা মোস্ট পপুলার এটাও তো এক ডেটা নাকি বলেন
নাকি এটা না? কয়টা কোয়েশ্চেন ছিল? করেন আগে এটা ঠিক করি। এটা বুঝতে পারছি? গাইস? না ভাই আবার একটু বিস্তারিতভাবে যে বলেন তো। ধরেন হ্যাঁ, আপনি এটা কি এভাবে লেখা যাবে না যে মানে মোস্ট পপুলার বিটুইন ওয়ান অফ দেম হ্যাঁ, was এই তো between one of ওটাই বলবেন যে none of them was the most popular for all the way, for all the period, তাই না? যে পুরোটা জুড়ে কোনটাই আমার এখানে মোস্ট পপুলার ছিল না। লিস্ট পপুলারটা ছিল বাট মোস্ট পপুলারটা মোটামুটি ছিল না। এটা। বা চাইলে স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। ইমন কোয়েশ্চেন করেন। কি করবেন কোয়েশ্চেন? আচ্ছা, আমি যদি নিউজিল্যান্ডের ওই সারিটা সবগুলা যদি আমি লিখি যে অলমোস্ট সিন ইকুয়াল অর প্রপোর্শনেট, তাহলে কি হবে? ওইটা তো বডি 1 অথবা 2 তে, কিন্তু এমনি তো সবগুলো প্রায় দেখা যাইতেছে ইকুয়ালি। তো ওইটা কি লেখা যাবে নাকি আমি আসলে মাস্ট নিউজিল্যান্ড ডিফারেন্স? ইকুয়াল আমি বলব যে নিউজিল্যান্ড ইস দ্য অনলি কান্ট্রি, নিউজিল্যান্ড ইস দ্য অনলি কান্ট্রি, রাইট? হোয়ার দে মেইনটেইন দ্য সেম অ্যামাউন্ট অফ ডিফারেন্সেস এই ধরনের কথা বলতে পারি, তাই না? বেটার। তাহলে ইকুয়ালটা ভাইয়া না আমি লিখাই আমি বেটার। যদি ভাইয়া যদি টানি যে ধরেন যে এই নিউজিল্যান্ড এক্সপেরিয়েন্স এই লোয়েস্ট অ্যামাউন্ট অফ ইমিগ্রেশন, আর হচ্ছে যদি অস্ট্রেলিয়া এক্সপেরিয়েন্স আপনার ধরেন বা উইটনেস হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইমিগ্রেশন এরকম বললে কি হবে? ভাই যদি সবকিছুই হবে। ধরেন দেখেন আনটিল হাইয়েস্ট আনলেস আপনি লোয়েস্টে হ্যাঁ, আপনি রাইট ডাটা যতক্ষণ পর্যন্ত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই হবে। আমি যেটা এখানে করার চেষ্টা করছি, আপনি যখন গ্রাফটা লিখতে যান, ১ম প্রবলেমটা কি? কি নিয়ে লিখবেন? কারণ একেকটাতে আপনারা একেকভাবে লিখেন, তাই না? সো ইটস বেটার টু হ্যাভ এ প্যাটার্ন। যে আমার বার চার্ট আসলে আমি ঠিক এই জিনিসগুলা নিয়েই লিখবো। এভাবে লিখবো। তাহলে আর পরীক্ষার হলে গিয়ে বসে ভাবতে হবে না অনেকক্ষণ ধরে যে আমি কি লিখবো? কারণ এই জিনিসটা তো এখানে হয়তো বেশি ছিল, আরেকটা জায়গায় এরকম থাকবে না, তাই না? অ্যান্ড দ্যাটস দ্য রিজন হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো। যে আমি যখন একটা পাবো ১ম এ আমি কম্পেয়ার করে দেব ফার্স্ট জিনিসটা। এরপরে আমি বিগেস্ট ডিফারেন্স বের করব। মোস্ট পপুলার আমরা এখন বার চার্টের ক্ষেত্রে আপনি এই জিনিসটা জেনে গেলেন যে সবসময় আপনি মোস্ট পপুলার বা লিস্ট পপুলার পাবেন না। একটা পাবেন আরেকটা পাবেন না হয়তো। অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না। যেটা পাবেন বলবেন যে সেটা আছে, যেটা পাবেন না সেটা বলবেন যে সেটা নেই। ডান। ভাই আচ্ছা এবার এক্ষেত্রে আসেন ধরেন ভাই আমার লাস্ট আরেকটা কোয়েশ্চেন ভাই। করেন না ভাই সমস্যা ধরেন নেই। এই ক্ষেত্রে ধরেন যে আমি যেটা বললাম আরকি আপনাকে যে কান্ট্রি ধরে যদি করি মানে আপনি যেটা বলছেন যে প্যাটার্নটা বলছেন, হ্যাঁ? হুম। আর আমি যেটা বললাম যে ধরেন কান্ট্রি ধরে করি সেক্ষেত্রে কি মার্কিং ক্রাইটেরিয়া কি কোনো ডিফারেন্স ফেস করা লাগবে? উহু। একদমই না, একদমই না। হ্যাঁ। মানে আমি বলতেছি গ্রাফ ধরেন লেখার মোস্ট নির্দিষ্ট এবং কোনো ওয়ে নেই ভাই। মোস্ট পপুলার মোস্ট অফ দ্যা টাইম এবং লিস্ট পপুলার লিস্ট অফ দ্যা টাইমে আমি হ্যাঁ, যদি কান্ট্রি দেই কোনো স্পেসিফিক ইয়ে না দিয়ে কোনো তাহলে আমার প্রবলেম মার্কিং ক্রাইটেরিয়াতে কোনো ডিফারেন্স হবে কিনা? না, মার্কিং ক্রাইটেরিয়াতে কোনো ডিফারেন্স হবে না। রাদার দ্যান যখন মোস্ট পপুলার বলতেছি ব্যাপারটা বোঝেন। আমি কেন ডিগ্রি বারবার এখানে দেখাচ্ছি? রিজন আছে। ডিগ্রিটা দেখানোর কারণটা বলি। এখানে একটা কোয়েশ্চেন বের করি দাঁড়ান। এটাই বের করি, সমস্যা নেই। এখানে ওরা কি বলে? ওরা কিন্তু আপনাকে বসে প্রত্যেকটা কোন সালে কত ছিল এটা বলতে বলে না। ওরা বলে যে আপনাকে সামারাইজ করতে বলে। তার মানে they don't want you to write each and every point, তাই না? ১ম জি। কথা। কিভাবে মেইন ফিচার গুলো নিয়ে কথাবার্তা বলতেছে। যে আপনি মেইন ফিচারস গুলো নিয়ে কথাবার্তা বলেন। সামারাইজ করেন মেইন ফিচার গুলোকে। এরপরে তারা কি চাচ্ছে? কম্পারিজন চাচ্ছে। যে যেখানেই আপনি পারেন আপনি কম্পেয়ার করেন। এখন কম্পেয়ার করব কি দিয়ে? ডিগ্রি দিয়ে। জি কম্পেয়ার করব অবশ্যই। ডিগ্রি দিয়ে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন এখানে এত ডিগ্রি আপনি দেখতে পাচ্ছেন। মোস্ট বিগেস্ট ডিফারেন্স, মোস্ট পপুলার, লিস্ট পপুলার এগুলো সবই ডিগ্রি না? এগুলো সবই ডিগ্রি। এটা কেন আমরা ইউজ করছি? কারণ ওরা চাচ্ছে এটা। আমরা কি করব? ওরা বলতেছে আপনাকে কম্পারিজন করতে। অ্যান্ড কম্পেয়ার করতে হলে তো আমাকে ডিগ্রি নিয়ে আসতে হবে। ভাই নাকি ভাই? বুঝতে জি। পারছি আমি রিজনটা? যেটা বলছি ভাই এরপরে যদি ভাই ডিগ্রিটা নিয়ে আসি ধরেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা ধরেন নাই। অস্ট্রেলিয়া হচ্ছে ২০০০ বা একটু বারটা যদি আনতেন। হুম, এই যে, এই যে। হ্যাঁ, ভাই অস্ট্রেলিয়া হচ্ছে ২০০৬ এ হচ্ছে যেরকম হচ্ছে সবচেয়ে বেশি ইনক্রিজ হইছে। মানে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট আসছে। তো এরকম ধরেন ২০০৬ যেখানে কম আসছে কম্পারেটিভলি এভাবে কম্পেয়ার করলে হবে না? অবশ্যই হবে। কেন হবে না? আচ্ছা, আচ্ছা এইটাই। 100% ওকে। 100% হবে। ভাইয়া হ্যাঁ, ভাইয়া জি। এখানে তো আমি মানে কান্ট্রি ওয়াইড যদি কম্পেয়ারটা করি তাহলে তো হবে। কোনটা? মানে হবে। কান্ট্রি ওয়াইড মানে কান্ট্রিজে যে আমি মোস্ট আ মোস্ট হ্যাঁ, লিস্ট অবশ্যই। কোনো ইনক্রিজ সমস্যা নেই। ডিক্রিজ হ্যাঁ। অনেকে ডেট অনুসারে করবে। দিদার যে কোয়েশ্চেনটা করেছিল। অনেকে ইয়ার অনুসারে করবে। কারণ একেকজন একেকভাবে দেখবে না গ্রাফটা। সবাই তো একইভাবে দেখবে না। জি টোটালি ভাইয়া। অলরাইট। থ্যাংক ইউ। টোটালি অলরাইট ভাই কোনো প্রবলেম নাই। এরপরে একটা জিনিস বের করেন ফাইন্ড দ্য এক্সেপশন। আপনি যেকোনো বার চার্টে দেখবেন যে একটা এক্সেপশন মোটামুটি থাকে। এক্সেপশনটা কেমন ধরনের হয় একটু দেখেন। যেমন আমরা এখানে প্রত্যেকটা গ্রাফের দিকেই যদি তাকাই, দেখবেন যে প্রত্যেকটা গ্রাফেই একটু কেমন যেন আমরা যদি কান্ট্রি বেজ দেখি, তাহলে
কোনটা থেকে কোনটা বড়, কোনটা থেকে কোনটা ছোট, বড়, ছোট, বড়, ছোট। এরকম একটা ব্যাপার কাজ করতেছে। আমার মনে হয় অনলি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি যেখানে গ্র্যাজুয়ালি প্রত্যেকটাই কমেছে, না? জি। This is the আচ্ছা, only নিউজিল্যান্ড নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল। এখানে তো 2004 থেকে 7 পর্যন্ত, এরপরে আর নাই। এট প্রেজেন্ট কন্ডিশন লেখা নাই। তো লেখার সময় কি ইজ বিং লেখা যাবে নাকি ওয়াজ বিং মাস্ট লিখতে হবে? past tense এ লিখবেন ভাই। ঠিক আচ্ছা, আছে? তাহলে ইজ বিং লেখার past সুযোগ tense এ নেই। লিখবেন। কারণ এটা ওরা দিচ্ছে past এর কথাবার্তা। আমরা তাহলে কেন প্রেজেন্ট লিখব? এটা হচ্ছে একটা এক্সেপশন। এটাতে কি এক্সেপশন? বের করেন তো এটাতে কি এক্সেপশন এটা বের করেন তো আমি ইরেজ করতে। ভাই হচ্ছে এটাতে হ্যান্ডহেল্ড গেমস যেটা। এটাতে এক্সেপশন কোনটায় খুঁজে পাচ্ছি? এখান থেকে বের করেন। হ্যাঁ, এক্সেপশনটা এই জায়গা থেকে বের করবেন। ইজি হবে দেখেন। ইয়ার বেস বের করেন। খুব সহজ হবে এক্সেপশনটা বের করা। ভাই মোবাইল ফোন গেমস আছে এখানে? মোবাইল ফোন গেমস আছে। বের করেন তো এক্সেপশনটা 2000 এ এক্সেপশন মনে করছেন। এখানে কয়েকটা এক্সেপশন আছে। একটা হচ্ছে 2000 এ 2000 এ সবগুলা ডেটা নেই। সো দ্যাট ক্যান বি ওয়ান। আমার মনে হয় 2000 এবং 2001 এটা হচ্ছে দেখেন এক্সেপশনও কিন্তু একেকজনের কাছে একেকটা লাগবে। এন্ড দ্যাটস টোটালি অলরাইট। সো 2000 and 2001 এ সবগুলা ডেটা নেই। হ্যাঁ, combined with 2 and 3. Although we have 4. আবার কোথায় চলে গেল? হ্যাঁ, combined with 2 and 3. আবার আমরা যদি অন্যভাবে একটু তাকাই দেখেন। একটু ভালো করে দেখেন। এখানে এটা ছিল, এটা থেকে এটা বড় ছিল। এটা বড়, বড়। এটা সেম, বড়, বড়। বড় ছিল, ডিক ছোট। বড়, বড়। আচ্ছা। এটা প্রায় সেম, এটা একটু বড়, এটার থেকে বড়। কম, বড়, বড়। তো এরকম দেখেন, এখন আমরা যদি একটু ভালোভাবে যদি দেখি, এই গ্রাফটার দিকে যদি দেখি, বার চার্টটার দিকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে প্রধানত যে জিনিসটা চোখে পড়ে, একটু ভালো করে দেখেন, এটা সেম ছিল। এটা থেকে এটা ছোট ছিল। এটা সেম ছিল। এটা থেকে এটা ছোট ছিল এবং এটা থেকে এটা বড় ছিল। সো আমার কাছে যেটা ফিল হচ্ছে, এটা আমার কাছে পার্সোনাল ফিলিং। আপনাদের কাছে ডিফারেন্ট মনেই হইতে পারে, কোনো প্রবলেম নাই। যে অনলি ইন 2006 এটার নাম যেটা গ্রিনটা, only in 2006 green was bigger than the blue one আরকি। নাম যেটা এখান থেকে সেটা বের করবেন। নাকি বলেন? জি ভাই। Isn't আর that? ভাই ব্লুটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইছে, এটাও তো আনা যেতে পারে। হ্যাঁ, ওগুলা তো ভাই 2002 থেকে। ইনক্রিজ ডিক্রিজ তো আমরা ওভারঅল লিখে আসছি না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আলী? আমরা লিখে আসছি না ওভারঅলে? রিপিট কেন করব? আচ্ছা ভাই, বুঝতে পারছি। সরি আমি ওভারঅল লিখে আসছি না? ঠিকই আছে ভাই। না বললে তো ঠিক করতে পারতাম না। আচ্ছা, ওভারঅল তো আমরা এটা ইনক্রিজ ডিক্রিজ লিখে আসছি। দরকার নাই এখানে। তাই না? আমার কাছে এটা ফিল হচ্ছে যে এটা হচ্ছে একমাত্র ইয়ার যে ইয়ারে গ্রিনটা মানে গ্রিনের নামটাই যেটা হয় আরকি। অনলাইন গেমসটা মোবাইল ফোন গেমস থেকে বেশি ছিল। আর কোন ইয়ারে বেশি ছিল? না। মোটামুটিভাবে। তো কম্প্যারিজন আপনি এক্সেপশন একটা বের করবেন। আপনার কাজ হচ্ছে কি ভাই একটা এক্সেপশন বের করা। যে কোন জিনিসটা মোটামুটি সব জায়গায় হয়েছে বাট এই জায়গায় একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। যেমন আরেকটা এক্সেপশন আপনি কাজে লাগাইতে পারেন। সাপোজ যেমন এখানে প্রত্যেকটা সময় মোটামুটিভাবে ইনক্রিজ করছে। একমাত্র আমার মনে হয় এই ২ টা ইয়ারে গিয়ে এইটা যে নামটা আরকি। যে নামটা হোক। সেম ছিল নিয়ারলি। সত্যি না? নিয়ারলি সেম ছিল। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? বের করতে পারবো এক্সেপশন বের করতে পারবো? জি মোটামুটি ভাই। সবাই? নাইস। ওকে, এক্সেপশন বের করলাম। দেখেন এটা আপনি আজকে এখন একটু আপনার কাছে একটু ইয়ে লাগতেছে কারণ আজকে তো আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। একটু পরে পারবেন। আচ্ছা। এরপরে আপনি যেটা করবেন কম্পেয়ার, ডাবল, হাফ, ট্রিপল এই ধরনের কম্পেয়ার করবেন একটা। বার চার্টে এই কম্পেয়ার করাটা খুবই সহজ। আর দেন কোন না কোন ডাটা একটা থেকে একটা ডাবল ছিল, হাফ ছিল, ট্রিপল ছিল এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। এখানে একটা লিখেন তো ডাবল, ট্রিপল বা হাফ দিয়ে যে কোনটা লিখবেন আপনি যদি লিখতে হয় এটা। কোনটার সাথে কোনটা লিখবেন? লিখেন। ১ মিনিট টাইম। যে আপনি ডাবল বলবেন বা ট্রিপল বলবেন বা হাফ বলবেন। কোনটার সাথে কোনটা কম্পেয়ার করবেন? জাস্ট বলেন কত দরকার না। জাস্ট আমি এটার সাথে এটা কম্পেয়ার করব বলেন এই সালে। ২ টা আলাদা সালও হইতে পারে কোনো সমস্যা নাই। ভাই ডাবল 2006 এ ভাই হুম। অনলাইন গেমস এবং হ্যান্ডহেল্ড গেমস যেটা ডাবল। অনলাইন গেমস হচ্ছে গ্রিনটা আর হ্যান্ডেল ডান গেম পাশের হচ্ছে যেটা বড়টা কে হ্যাঁ, তাহলে ডাবল ছিল ডাবল। নিয়ারলি তাই না? হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ। হইতে পারে। ভেরি গুড। হ্যাঁ, আর 2000 সালে কনসোল গেমস এন্ড হ্যান্ডহেল্ড মেবি গেমসটা নিয়ারলি ডাবল ডাবল। না? এটা প্রায় জি 5.5 নট নিয়ারলি 6 আর ওটা নিয়ারলি 12 সো নিয়ারলি ডাবল না?
জি, 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 বুঝতে পারছি পয়েন্টটা ভাই? আবার ডাবল বলার পরে আবার এটাকে কি হাফও বলতে পারি না? ট্রিপল বলতে পারি। এই ধরনের যেমন এটা ছিল এটার সাথে এটা যদি কম্পেয়ার করি ট্রিপল মনে হয়। আমার মনে হয় ট্রিপল হয়ে যাবে। যাবে না? হ্যাঁ ভাই, এটা হবে। প্রায় কত হ্যাঁ, 5 এর মতো বা কিছু একটা, ওইটা প্রায় কত I don't know 17-17 হইতে পারে। হ্যাঁ, অ্যাপ্রক্স 3 টাইমস হায়ার 3 টাইমস হায়ার হ্যাঁ। সো এটা আরেকটা কম্পারিজন আমরা এখানে করব যে কম্পেয়ার করব বেসড অন ডাবল, হাফ, ট্রিপল। এই ধরনের একটা কম্পেয়ার আমরা করব। বারবার করব না। পুরোটা জায়গায় একই রকমের কম্পেয়ার করব না। কারণ আমি যখনই এটা একটু আমাকে বলেন তো, যখন রাইটিং চেক করি আমি এটা বলি না আপনাদেরকে যে আপনার লেখার মধ্যে কম্প্যারিজনটা একটু কম, আর একটু বেটার কম্পেয়ার করতে হবে। আর একটু ডিফারেন্ট ওয়েতে কম্পেয়ার করতে হবে বলি না? ডিফারেন্ট ওয়েতে কম্পেয়ার করতে হবে। এই যে এটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আপনি কম্পেয়ার করতে পারবেন। এরপর দেখেন আরেকটা জিনিস থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে লিখবেন, না থাকলে সেটাও লিখবেন যে নেই। কি থাকতে পারে? ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশনটা থাকতেও পারে, ফ্লাকচুয়েশনটা নাও থাকতে পারে। যদি থাকে লিখবেন যে ফ্লাকচুয়েশন আছে, যদি না থাকে বলবেন যে ফ্লাকচুয়েশনটা নেই। বের করুন তো এখানে আছে কিনা ফ্লাকচুয়েশন? ফ্লাকচুয়েশনটা বুঝতে পারছি। যে একটা থেকে যখন আরেকটাতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এটা বেশি উঠানামা করছে কিনা কোনো একটা জায়গায়। একবার ইনক্রিজ করতেছে, একবার ডিক্রিজ করতেছে। ফ্লাকচুয়েশন আসে ১ম টায়? খুব বেশি ইনক্রিজ ডিক্রিজ? নাই ভাই, তেমন না নাই। খুব বেশি তেমন নাই। ইনক্রিজ করলে ইনক্রিজ করছে, ডিক্রিজ করলে ডিক্রিজ করছে। সো দ্যাটস হোয়াট হি উইল গোইং টু রাইট। ভাই আমার একটা মানে কনফিউশন আছে ফ্লাকচুয়েট নিয়ে। ভাই আমি মানে পরীক্ষার সময় বা হচ্ছে আমি লিখার সময় ভাই ফ্লাকচুয়েটের ব্যাপারটা কিভাবে লিখা দরকার? আমি এটা মানে ধরতে পারি না ভালো করে। এই যে দেখাচ্ছি দেন ওয়েট করেন। মানে লিখার এখানে ক্ষেত্রে মানে আমি কিভাবে লিখবো? আমি বুঝতে পারছি যে এখানে ফ্লাকচুয়েট হইতেছে, বাট লিখবো কিভাবে? আচ্ছা বলতেছি হ্যাঁ। এই যে এখান থেকে বের করেন তো এখানে আছে কিনা ফ্লাকচুয়েশন? মাস করতেছে না কেন? হুম। 2006 আছে ভাই। সাল হিসেবে তো অস্ট্রেলিয়াতে মনে হচ্ছে অনেক ফ্লাকচুয়েট। ভাইয়া এখানে ফ্লাকচুয়েশন কি কান্ট্রি ওয়াইজ হবে নাকি সাল ওয়াইজ হবে? এই যে বোথ ওয়েজে। আমি লিখলে আমি কান্ট্রি ওয়াইজ লিখতাম সহজ। 2005 এ হ্যাঁ, মানে আমি অস্ট্রেলিয়া আর ফ্রান্স দুইটাই ফ্লাকচুয়েশন আছে। দুটোতে ফ্লাকচুয়েট করেছে। সো এই জায়গাটা হচ্ছে আমরা লিখতে পারি। কে যেন জিজ্ঞেস করেছেন সেন্টেন্সটা কিভাবে লিখবো? ভাই আলী এই জায়গাটা লিখতে পারি যে ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ফ্রান্স অথবা ইন অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রান্স এই ধরনের কিছু। অথবা শুধু অস্ট্রেলিয়া নিয়ে একটা কথা বলি যে ইন অস্ট্রেলিয়া all the data fluctuated a lot. Done. আরেকটা ওয়েতে লিখতে পারি দেখেন। এভাবে লিখবেন না তো আপনি অন্য ওয়েতে লিখবেন। যে fluctuated from this range to this range. বোঝা গেছে? ছোট রেঞ্জ থেকে বড় রেঞ্জ। কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ হবে এটার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলেন? কথা বলেন। 39 to 42 sorry 52 Around দিদার around around 42 around 55 বা near about হ্যাঁ। বা nearly 55 পড়েন না এটা দেখবেন সহজ হয়ে যাবে। যে while USA fluctuated between this to this over the period আচ্ছা। সো USA তে চলে যাই আমরা। সো USA টা ফ্লাকচুয়েট করেছে এই থেকে এটাতে। কমেছে, বেড়েছে। এটা আসলে খুব সুন্দর ফ্লাকচুয়েট করেছে, তাই না বলেন? সুন্দর করে কমেছে, সুন্দর করে বেড়েছে, আবার সুন্দর করে কমেছে, তাই না বলেন? হ্যাঁ, হ্যাঁ, ইজি পারফেক্ট। ফ্লাকচুয়েট করেছে। যেটা এখান থেকে এখানে এবং খুব সুন্দর করে দিয়ে দিয়েছে সেন্টেন্সটা। এই সেন্টেন্সটা আপনি অন্য জায়গায় ইউজ করতে পারবেন। না থাকলে বলবেন যে ফ্লাকচুয়েটটা করেনি। মেহেদী সাউন্ড হচ্ছে ভাই। মাহিদি, সরি নামটা ভুল বললাম। এই ডান। এই ইমন আর নরেন আপনারা একটু ওই যে ডাবল কি যেন আছে ওটা মানে ডাবল যেগুলো আছে ওটা দিয়ে একটা ছবি দেন তো এখানে আমি দেখাই দিচ্ছি। সো দেখেন আমি একটু রিভিউ করি ক্লাসটা। ভালো করে বোঝেন, রিভিউ করি। রিভিউটা কি? প্রথমত যেকোনো গ্রাফের ইন্ট্রোটা, যে ইন্ট্রোটা আমরা করব সেই ইন্ট্রোটার ক্ষেত্রে আমরা খুব একটা পরিবর্তন করার দরকার নেই। গ্রাফ থাকলে চার্ট লিখে ফেলবো, চার্ট থাকলে গ্রাফ লিখে ফেলবো। এগুলা নোটস নিয়ে ফেলবেন নিজে বাসায়। ঠিক আছে? নবিউল্লাহ সুলতানা একটু সাউন্ড হচ্ছে ভাই একটু মিউট করে ফেলেন। হ্যাঁ। এরপর ইলাস্ট্রেটস ওয়ার্ডটাকে মুখস্থ করে ফেলান। অনেকগুলো ওয়ার্ড দরকার নেই। একটা ওয়ার্ডই মুখস্থ করেন এনাফ। আরেকটা ওয়ার্ড যদি মুখস্থ করতে চান ডেমনস্ট্রেটস ডান। যদি বিটুইন থাকে ইয়ারের ক্ষেত্রে ফ্রম ইউজ করব। বাট মাথায় রাখবো বিটুইন হলে অ্যান্ড ইয়ারের মাঝখানে আর ফ্রম হলে ইয়ারের মাঝখানে টু। ওকে? এটা মোটামুটি আমরা ঠিক রাখবো। ওভারঅলে চলে যাব ইনক্রিজ কোনগুলো করছে
ডিক্রিজ কোনগুলা করছে এটা বের করব প্রথমত। যে সেন্টেন্সটা দেখিয়েছি চাইলে আপনারা ফলো করতে পারেন, চাইলে আপনারা নিজেদের মতো করেও লিখতে পারেন, বাট ইনক্রিজ ডিক্রিজ গুলো লিখব। সেকেন্ডে গিয়ে লিখব সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সেম জিনিস, যে সেন্টেন্সটা দেখিয়েছি চাইলে ফলো করতে পারেন, চাইলে নিজের মতো লিখতে পারেন। বডিতে যখন যাব, ভাই এটা অলরেডি বলে দিয়েছি। লাইন গ্রাফের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টস গুলো নিয়ে লিখব। কোথায় শুরু হচ্ছে, কালারটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, কোথায় শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলব প্রত্যেকটার ক্ষেত্রে 2 থেকে 3 সেন্টেন্সে, এর বেশি দরকার নেই। এরপরে চলে যাব বিগেস্ট ডিফারেন্সে। বিগেস্ট ডিফারেন্সে যে কোনটায় কত ডিফারেন্স ছিল। ছোট একটা ম্যাথ করব, বের করে ফেলতে পারবো। বারে হচ্ছে বিগেস্ট ডিফারেন্সটা আমি মিলাইতে পারিনি বা বুঝতে পারিনি। লাইন আচ্ছা, আবার চার্টে দেখাচ্ছি। বুঝছি কিন্তু বার চার্টে বুঝি না। আচ্ছা, দেখাচ্ছি বাচ্চাটা গিয়ে। মোস্ট পপুলার, লিস্ট পপুলার বের করাটা খুবই সহজ। সবচেয়ে বেশি সময় বেশি বড় কোনটা ছিল, সবচেয়ে বেশি সময় কম কোনটা ছিল। লিস্ট পপুলার। ক্রসিং পয়েন্ট সব সময় থাকবে। একবার থাকতে পারে, 2 বার থাকতে পারে। লেখার সময় অবশ্যই মেনশন করব টাইমটা, ইয়ারটা। এন্ড দেন ফ্লাকচুয়েশন। যে কোনো একটা জায়গায় পাবো আমরা, এটা উঠানামা করছে। বার চার্টে যখন যাব, প্রথম লিখব যে প্রথম যে পোরশনটা থাকবে আমাদের, এরকম অনেকগুলো থাকবে তো। সো প্রথম যে পোরশনটা থাকবে ওই পোরশনটা নিয়ে কথা বলবো আমরা। দেন আমরা চলে আসবো বিগেস্ট ডিফারেন্স। বিগেস্ট ডিফারেন্স আপনার প্রবলেম কোথায়, কোশ্চেনটা? হ্যাঁ, তো এটার ক্ষেত্রে যদি আপনি বিগেস্ট ডিফারেন্স চিন্তা করেন, তাহলে কোনটা? বা এটার ক্ষেত্রে করেন, যে কোনো ক্ষেত্রে করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। এটার ক্ষেত্রে যদি করেন, এখানে কি ছিল 2000 এ এটার যে নাম আরকি, হ্যান্ডেল গেমস কত ছিল ভাই এটা? কে কোশ্চেন করেছিলেন? আলী? রাকিব? বিলো 12 বিলো 12 ছিল। 11 এর মতো ছিল ধরেন, আমরা ধরলাম। আর এখানে কত ছিল? they are about 18 18, ওকে, নাইস ওয়ান। কত ডিফারেন্স? 7 7, অ্যারাউন্ড 7, ওকে। পরেরটা চলে যাই। কনসোল গেম শুরু হয়েছে কততে ভাই? পরের নিয়ারলি। চার্টে যায় ওই এই চার্টটা ইজিলি বোঝা যাচ্ছে কিন্তু পরের চার্টটা বোঝা যায় না। ও আচ্ছা, পরের চারটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, সো এখানে যদি আমরা দেখি, এখানে বোঝা যাচ্ছে না কেন? আপনি গুলায় ফেলতেছেন যে আমি কি ইয়ার অনুসারে ধরবো, নাকি আমি কান্ট্রি অনুসারে ধরবো। ঠিক আছে? এক্স্যাক্টলি আচ্ছা, সো সবসময় ইয়ার অনুসারে ধরবেন, তাহলে সহজ। ঠিক আছে? যখন আপনি বিগেস্ট ডিফারেন্সটা বের করবেন, ইয়ার অনুসারে ধরবেন। শুরুটা হয়েছে কোথায়? 14 40 না 41 40 তে বা 41, এরকম একটা কিছু, 42 সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? এরপরে যদি আমরা চিন্তা করি, এখন আপনি কয়েকভাবে যেতে পারেন। এখানে যদি চলে আসি, তাহলে কত? জাস্ট অ্যাবাউট 20 20, ডিফারেন্স কত? they are about 20 20, 22 90 সামথিং লাইক দ্যাট, ওকে। এটা 40 মতো শুরু হয়েছে, শেষ হয়েছে কততে? 35 ধরি। 30 33 32, 35, যাই হোক এরকম একটা কিছু, তাই তো? 7-8 ডিফারেন্স 7, 8। পরেরটাই 52, 53 শেষ হয়েছে কোথায়? 25, 26, 25 বা ওভার 25। সো ওভার 25। সো আমরা লিখি 26 লিখি। এখানে শুরু হয়েছে 45 এ ধরি, আমরা 43 ধরি। আর এখানে শেষ হচ্ছে কত? 15, 16, 17, 17, 18, তাই না? জি ভাই, অ্যারাউন্ড 80। Around 20। সো এখন আপনি বুঝতে পারতেছেন যে কোন জায়গাটা বিগেস্ট ডিফারেন্স হইছে, ওকে? সো আচ্ছা এই যে ভাই, আমি হচ্ছে একটু লেটে জয়েন করছিলাম, তো আমাকে এটা যদি একটু বলতেন আরকি, বিগেস্ট ডিফারেন্সের বিষয়টা। আমি এটা বললাম তো। বুঝি নাই। মানে জাস্ট ভাই এটা যেকোনো একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের কি আছে ভাই? একটা স্টার্টিং আছে না? আবার জি, একটা শেষ আছে না? ধরেন জি, কোন একটা জিনিস স্টার্ট করছে 10 এ, শেষ করলো ধরেন গিয়ে 32 তে। আরেকটা শুরু করছে সাপোজ হচ্ছে 40 তে, শেষ করলো ধরেন 25 এ। তো এখান থেকে আপনি ডিফারেন্সটা বের করতে পারতেছেন না? জি, ধরেন এভাবে 4 টা বের করলেন। সেখান থেকে 4 টা যখন বের করবেন, তখন আপনি সেখানে বুঝতে পারবেন না যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হইছে? জি। হয়ে গেল না বিগেস্ট ডিফারেন্স? আচ্ছা, আচ্ছা। নাইস, ওকে। ওকে। ওকে, এরপরে ভাইয়া, না, আচ্ছা এই লাইন গ্রাফ আর বার চার্টে পাই পাইক চার্টের মতো হচ্ছে 1 কোয়ার্টার, 2 ফোল্ড এগুলা কি লেখা যাবে? সব জায়গায় সবকিছুই লিখা যাবে। কেন যাবে না? কিন্তু এখানে লিখতে একটু সমস্যা হয়, স্পেশালি লাইন গ্রাফের ক্ষেত্রে। লাইন গ্রাফে আমরা হুম। আসলে কিভাবে লিখব না? মোটামুটি ভাবে আচ্ছা, যদি আমরা ডিরেক্ট নাম্বার গুলা বসানোই মনে হয় বেটার, তাই না? হ্যাঁ, ওভার, এটা অনেক অ্যাপ্রক্সিমেট, প্রক্সিমেট করে এগুলা।
কারণ এখানে আমরা ডাবলের সাথে আরেকটা বার চার্টে যাও লেখা যায়, লাইন গ্রাফে তো একদমই যায় না, না? বুঝতে একদমই যায় না। পারছি। আচ্ছা। এরপরে আমরা একটা এক্সেপশন খুঁজে বের করব যে দেখব যে কোথায় ডিফারেন্সটা আছে। যে আচ্ছা এগুলো সবগুলা ইনক্রিজ করতেছে, এই জায়গায় গিয়ে এটা ডিক্রিজ করলো। আচ্ছা এগুলো ডিক্রিজ করতেছে, এই জায়গায় গিয়ে ইনক্রিজ করলো। আচ্ছা সব জায়গায় ইনক্রিজ ডিক্রিজ আছে বাট এই জায়গায় গিয়ে ২ টা সেম ছিল। এরকম একটা এক্সেপশন আমরা খুঁজে বের করব। এরপরে কম্পেয়ার করব বেসড অন ডাবল, ট্রিপল, হাফ। যেকোনো জায়গায় আমরা দেখতে পাবো যে কোনো একটা থেকে ডাবল, কোনো একটা থেকে আ হাফ বা এরকম কিছু। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা বলি এখানে আগে আমরা না। দেখতে পারবো। জি ভাই? ডান? ফ্লাকচুয়েশন থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও লিখবো ফ্লাকচুয়েশন এখানে আছে, না থাকলেও এটা বলব যে ফ্লাকচুয়েশনটা নেই। আপনাদের কাজ হচ্ছে কি জানেন? ১ম কাজ যেকোনো একজন ভাই এটা সুন্দর করে নোট করে আমাকে একটু সেন্ড করবেন প্লিজ। জেইস প্ল্যানেটস। আমার আইডিটা একটু কেউ একজন এখানে করেন না, মেনশন করেন না। নীলা কি বলতে চাইছেন? ঠিক আছে? এখানে কেউ একজন নোট করে আমাকে একটু সেন্ড করেন প্লিজ। ঠিক আছে? এভাবে একটু বাসায় একটু ট্রাই করে একটা লাইন গ্রাফ এবং একটা বার চার্ট লিখে আমাকে একটু দেখান। ক্লাস শেষ। আচ্ছা মিক্সড একজন দিয়েছেন, মিক্সড দেখি। জি, কোন কোয়েশ্চেনস? লাইন গ্রাফ বার চার্ট নিয়ে কোন কোয়েশ্চেনস থাকলে করেন। শেষ করব। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। করেন না। এই যে আমাদের যে ভাইয়া ক্লাস এই যে শেষে একটু ৬টা কথা ৭ ছিল। আচ্ছা বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কোয়েশ্চেন করেন। হ্যাঁ। ৬টা ৭টা করে যে আমরা পয়েন্ট আমরা মানে লিখবো এই যে হ্যাঁ। বার চার্টে আর লাইন গ্রাফে। এখন বডি প্যারাগ্রাফ তো ২ টা। মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে কি আমি ৩ টা বা এরকম কোন ফিক্সডই সেটাই। আছে? লাইন এরকম গ্রাফের করে। জন্য আমি বলব যে স্টার্টিং পয়েন্ট নিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ লিখেন, বাকিটা প্যারাগ্রাফ 2 তেই লিখেন। ম্যাটার করে ওকে। না। হ্যাঁ, বার চার্টের জন্য হচ্ছে ১ম ১টা ২ টা ১ম ধরেন এই ২ টা নিয়ে লেখেন, এর বাকিটা সেকেন্ড বডিতে লিখেন। ঠিক আছে? ম্যাটার করে না এগুলা খুব একটা দের। নো প্রবলেম। এটা ভাইয়া, ম্যাটার থ্যাংক করে। ইউ ভাই। হুম, ভাইয়া একটু প্রাইভেট কনভারসেশনে ৫ মিনিট একটু টাইম শিওর। দেওয়া যাবে? যাবে। এই সাদিয়া আপনি একটু স্বপ্নিলকে ডেটেক্স গেমিং কেউ একজন মেনশন করেন। স্বপ্নিলকে একটু নক করেন না? এটা ঠিক করে ফেলেন। আচ্ছা এটা কে দিয়েছেন? চলেন এটা ঠিক করে দেই। এই ক্লাস শেষ। কেউ যদি ডাবল চার্ট যদি দেখতে চান তাহলে থাকেন নতুবা ছুটি। ওকে। এটা দিলেন হচ্ছে সুফিয়ান। এটাই দেখাইতে বলছেন? এই ডাবল চার্টের যেগুলো বলছেন কোয়েশ্চেন দিতে বলছি। একটাই তো দিলেন মাত্র। আর তো দিলেন না। আরো এটার ১ টা ২ টা ভিতরেই দেন। সব আছে। এটার ভিতরেই সব আছে। আরো ১ টা ২ টা দেন। একটা দিয়ে কি দেখাবো? কি আছে আরো সব ও আরো আছে। ও থ্যাংক ইউ। ওকে। অলরাইট। চলেন আমি একটু ডাবল স্ক্রিন করে হচ্ছে না কেন ডাবল স্ক্রিন? হ্যাঁ, চলেন। এটা একটা, এটা কি? এটা একটা, এটা ২ টা তো সেম হয়ে গেল। পাই চার্ট। আরেকটা ডিফারেন্স কিছু বের করি। ভাইয়া পাই ডাবল চার্ট চার্ট কি এরকম খুব বেশি ফ্রিকোয়েন্সি আসে? নাকি খুব এই শুনেন আপনারা শুধু টেনশন খুবই করছেন। কম? আমি দেখাই দিতেছি খুব সহজ। খেয়াল করেন। সাপোজ এখানে একটা বার চার্ট আছে, এখানে একটা বার চার্ট আছে। কারেক্ট? তো ডাবল চার্ট যখন আসবে আপনি প্রথমত বের করবেন হোয়ার দ্য মোস্ট ইনফরমেশন লাইজ অন। মানে দেখবেন যে কিছু জায়গায় ইনফরমেশন বেশি থাকে, কিছু জায়গায় ইনফরমেশন কম থাকে। যেমন এখানে যদি দেখি, এটার ক্ষেত্রে যদি দেখি খুবই আইডেন্টিক্যাল। ইনফরমেশন বেশি কোথায়? পাই চার্টে নাকি টেবলে? পাই চার্ট। ডাবল। পাই চার্টে বেশি ইনফরমেশন আছে। আচ্ছা। এরপরে যদি এখানে যদি চলে যাই, টেবলেও মোটামুটি ইনফরমেশন আছে বাট বেশি ইনফরমেশন কোথায়? বার চার্টে না? মাত্র পড়াইছি বলতে পারবে না। বেশি ইনফরমেশন হচ্ছে বার চার্টে। সো এটা হচ্ছে ১ম বের করবেন যে আমার হোয়ার দ্য মোস্ট ইনফরমেশন লাইজ অন। বেশি ইনফরমেশন কোথায় আছে? আচ্ছা বের করলেন। এরপর আপনি যখন যেভাবে লিখবেন, আপনি ধরেন আমি ধরে নিলাম যে আপনি প্রত্যেকটা গ্রাফ লিখতে পারেন। আজকে যেমন বার চার্ট আর লাইন গ্রাফ শিখেছি, এখনো পাই চার্ট আর একটা কি যেন আছে? টেবলটা হয়তো ভালোভাবে দেখানো হয়নি। আমি ধরে নিলাম যে আপনি লিখতে পারেন। যেকোনো চার্ট মোটামুটিভাবে আপনি লিখতে পারেন, সিঙ্গেল চার্টগুলা। এখন আপনি ডাবল চার্টগুলো কিভাবে লিখবেন? তখন আপনাকে দেখতে হবে যে ওভারঅল এর ক্ষেত্রে বলি। ১ম এ ওভারঅল থেকে আসি। ইন্ট্রো তো সেম ভাই। ইন্ট্রো জাস্ট আ আ টেবলের জায়গায় টেবল লিখবেন। সহজের জায়গায় ইলাস্ট্রেট লিখবেন। সো এগুলো তো এমনিতেই চেঞ্জ করবেন। ওভারঅল এ যেটা লিখবেন, ওভারঅল এ আমরা সাধারণত ৩ টা সেন্টেন্স লিখতে বলি। ২ টা সেন্টেন্স লিখবেন বেসড অন দ্য মোস্ট ইনফরমেশন ইউ হ্যাভ। লাইক হিয়ার যেমন আমরা যদি এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, ১ম এ আমরা ইনক্রিজ ডিক্রিজ নিয়ে কথা বলব। তাই না? সো মানে স্যাটিসফ্যাকশন লেভেল ইনক্রিজ ছিল, ডিক্রিজ কিভাবে বের করব? কোনটা ইনক্রিজ করেছে? এটা হচ্ছে ভেরি স্যাটিসফাইড। ভেরি স্যাটিসফাইড কি করেছে? ইনক্রিজ করেছে নাকি বলেন? 15 ছিল কত হয়ে গেছে? 35 হয়ে গেছে। 35 আচ্ছা। তারপরে এটা কি স্যাটিসফাইড? এই
এই অবস্থা কেন? আপনাদের মানি কোয়ালিটি এই অবস্থা কেন? দেখা যায় না কেন? স্যাটিসফাইড 30 এখানে কত হইছে? 30 স্যাটিসফাইড বের করেন না। 40 ইনক্রিজ করেছে আচ্ছা। ডিসস্যাটিসফাইড আপনারা বের করেন। ডিসস্যাটিসফাইড কি হইছে? ডিক্রিজ করেছে দেখা যাচ্ছে। এটা 40 ছিল এটা অনেক কম দেখা যাচ্ছে। সো ডিক্রিজ করেছে। 15%। ভেরি ডিসস্যাটিসফাইড 10 ছিল 5 হয়ে গেছে ডিক্রিজ করেছে। বের করে ফেলছি না ইনক্রিজ ডিক্রিজ এটা সেম ছিল দুটাই। তো বলে দিব এগুলো ইনক্রিজ করছে এগুলো ডিক্রিজ করছে ডান। সবচেয়ে বড় ভ্যালু কোনটা ছিল? 2 জায়গায় ছিল। এটা ছিল। সবচেয়ে ছোট ভ্যালু কোনটা ছিল? অনেকগুলো ছিল একটা দুইটা নিয়ে লিখে দিব। ডান। এরপরে ২টা সেন্টেন্স লিখে ফেলছেন তো? এরপর আরেকটা সেন্টেন্স এটা নিয়েও লিখেন। ঠিক আছে? যে আফটার দ্য রিফার্বিশমেন্ট the number of visitors increased with a significant number. ডান। এটার ক্ষেত্রে এটা লিখলেন। এটাতে চলে আসি এবার এটা কিভাবে লিখবেন ওভারঅলটা? এখানে যদি চলে আসি তখন এখানেও ঠিক এরকম একটা ডেটা আপনি বের করবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। ওভারঅলটা এভাবে লিখবেন। বডিতে গিয়ে কি লিখবেন? বডিতে গিয়ে খুব সিম্পল ভাই। বডিতে যখন আপনি সিঙ্গেল গ্রাফ লিখলেন তখন আপনি অনেক ডেটা নিয়ে আসতেন। এখন আপনার এই সবগুলো ডেটা দরকার নাই। আপনি এখান থেকে ৩ টে ডেটা নিয়ে লিখেন ফার্স্ট বডি বা যেই ৩ টে ডেটা আপনার কাছে মনে হচ্ছে ভালো লিখতে পারবেন, ৪ টা ডেটা ভালো লিখতে পারবেন সেটা নিয়ে লিখেন। ধরেন আপনার একটা পরীক্ষায় আপনার একটা লাইন গ্রাফ দিল আর একটা বার চার্ট দিল। তখন আপনি লাইন গ্রাফ নিয়ে এখান থেকে যেকোনো ৩ টা ৪ টা লিখেন, এখান থেকে ২ টা লিখেন, ৩ টা লিখেন। তাহলে তো হয়ে গেল। সো ইফ ইউ নো হাউ টু রাইট দ্য সিঙ্গেল গ্রাফ, ডাবল গ্রাফ ইজ নট ডিফিকাল্ট। জাস্ট ওখানে আপনাকে ডেটা এত বেশি লিখতে হবে না এই তো। ভাই ২টা মানে ওইখানে তো ২টা পিকচার থাকবে। আমি ২টা পিকচার কি ২টা প্যারাতে কথা আটকায় গেছে আবার বলেন। মানে ডাবল গ্রাফে যেটা মিক্সড থাকে আরকি। তো এটা তো ২টা পিকচার থাকবে না? যেরকম পাই তারপরে বার। হ্যাঁ, ২ টা পিকচার এই যে এরকম এখানে আছে পাই আছে এখানে তারপরে বার আছে। আমি কি ২টা ২ প্যারাতে লিখব? ২ টা ২ প্যারাতে হ্যাঁ। ২ টা ২ প্যারাতে। ভাই ২ টা ২ আমার প্যারাতে একটা লিখবেন। কথা ছিল। ভাই যদি ধরেন একটার সাথে যদি আরেকটা যদি রিলেট থাকে ধরেন একটা পাই মিল সাথে থাকে না। সাধারণত মিল থাকে না। আপনি দেখবেন যে একেকটা বলে। যেমন এখানে কি বলছে লোকেশন অফ ডান্স ক্লাসেস। ঠিক আছে? আর এখানে বলছে টাইপস অফ ডান্স ক্লাসেস। এখানে বলতেছে নাম্বার অফ ভিজিটরস। আর এখানে বলছে স্যাটিসফ্যাকশন কাউন্ট করতেছে। এরপরে যদি উপরটা যদি চলে যায় এখানে কি বলতেছে? এখানে বলছে গ্লোবাল ওয়াটার ইউজ বাই সেক্টর। কোন সেক্টরে কেমন ইউজ হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে। সেম লাইন গ্রাফ সবগুলো ইনক্রিজ করেছে। এরপরে এখানে যদি চলে আসি তখন সেখানে দেখাচ্ছে ওয়াটার কনজাম্পশন ইন ২ টা স্পেসিফিক কান্ট্রিতে। ২ টা স্পেসিফিক কান্ট্রিতে পপুলেশনের জন্য কি পরিমাণ ওয়াটার হয়েছে, ইরিগেটেড এর জন্য কত, ওয়াটার কনজাম্পশন পার পারসন কতটুকু ওয়াটার নিয়েছে। ২ টা ডিফারেন্ট ডেটা থাকে। সেম ডেটা কেন আপনাকে ২ টা আলাদা করে গ্রাফে দিবে? একটা ডেটা নিয়ে একটা বডিতে লিখবেন, আরেকটা ডেটা নিয়ে আরেকটা বডিতে লিখবেন। ঠিক যেভাবে শেখানো হয়েছে সেভাবে। যেমন লাইন গ্রাফটা আপনাদেরকে শেখানো হয়েছে যেভাবে। এখানে ক্রসিং পয়েন্ট খুব একটা নেই। লিখবেন না ক্রসিং পয়েন্ট নিয়ে। এটা ছোট করে দাঁড়ান দেখাই। এই দরকার নাই সেভ করার। স্টার্টিং পয়েন্ট। বলতে পারবেন না স্টার্টিং পয়েন্ট নিয়ে? কোথায় শুরু হয়েছে? এই ২ টা একই জায়গায় শুরু হয়েছে। এটা এখানে শুরু হয়েছে। বলেন স্টার্টিং পয়েন্ট নিয়ে কথাবার্তা। বিগেস্ট ডিফারেন্স। বলতে পারবেন না বিগেস্ট ডিফারেন্স কোনটায় হয়েছে? অবশ্যই বলতে পারবেন। মোস্ট পপুলার মোস্ট অফ দ্যা টাইম বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন। লিস্ট পপুলার মোস্ট অফ দ্যা টাইম বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন। ক্রসিং পয়েন্ট ছিল না। সবকিছু থাকবে না ডাবল গ্রাফের ক্ষেত্রে। ফ্লাকচুয়েশন ছিল না। দরকারও নাই। কারণ ডাবল গ্রাফ যখন লিখব তখন তো আমরা ২ টা বডি লিখতেছি না। সো সবগুলো ডেটা তো এনাফ। So if you know how to write the single graph, it is not a big task. ঠিক আছে? এভাবে ডাবল গ্রাফগুলো এভাবে ঠিক করবেন। বা আরেকবার মানে আমরা ২টা চার্ট ২টা প্যারাতে লিখবো নাকি একটা প্যারাতে ২টাকে মিক্স করে লিখবো? এটা ২ টাকে বডিতে। কি? আবার মানে বডি কি একটা দিব না ২টা দিব? ২ টা। সবসময় বডি ২ টা। ইন্ট্রো, তারপরে হচ্ছে ওভারঅল, তারপর হচ্ছে বডি 1, তারপর হচ্ছে বডি 2। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে আজকে আপনাদেরকে যেভাবে শিখেছি এখনো মুখস্থ হয় না ভাই। আস্তে সময় লাগবে এগুলা মানে মনে রাখতে। বাট এগুলো যদি মনে রাখতে পারেন পরীক্ষার হলে লিখতে একটু সহজ ফিল হবে না নাকি? জানবেন জি যে ভাই। কি লিখবো না লিখবো। বডি 1 ভাই বডি 2 এটা কি কনক্লুশন দিতে হয় কিনা ম্যাথের জন্য টাস্ক 1 এ? নাকি সবকিছু সবগুলোর জন্যই? আমি কোশ্চেনটা আগে হ্যাঁ বলেন ভাই আপনি আগে বলেন রাকিব বলেন। বলি মানে বডি 1 বডি 2 লিখলেন না? এটা কি শুধু সিঙ্গেল লাইন চার্ট বা গ্রাফের সিঙ্গেল সকল গ্রাফের বার জন্য চার্ট সকল আসলে টাস্ক ২টাতে দিব? সকল নাকি টাস্ক ওয়ানের মিক্সের জন্য? সকল টাস্ক ওয়ানের জন্য ২ টা বডি থাকবে। হ্যাঁ ভাই? হ্যাঁ, আমি ওনারটা বুঝতে পারছি আমি বলতেছি।
মানে বডি 1 বডি 2 তো এখন বডি 1 এ সাপোজ আমি লাইন গ্রাফ নিয়ে লিখলাম, বডি 2 তে পাই চার্ট নিয়ে লিখলাম, নাকি বডি 1 এ লাইন গ্রাফ পাই চার্ট দুইটার মিক্সচার থাকবে, বডি 2 তেও দুইটার না, মিক্সচার মিক্সার থাকবে, থাকবে না। মিক্সার থাকবে না কারণ ২ টা আলাদা ইনফরমেশন। ইন্ডিভিজুয়ালি লিখবো। হ্যাঁ। ভাই হ্যাঁ, আমি যেটা এটা একটা কোয়েশ্চেন প্রশ্ন। হুম। আরেকটা ছিল যে সিঙ্গেল ধরেন শুধু মানে মিক্স আসলো না, শুধু লাইন চার্ট আসলো, তখনও কি বডি 1 বডি 2 লিখবো কিনা? হ্যাঁ, তখনও বডি 1 বডি 2 হ্যাঁ। ভাই তখন আমার যেটা বডি ছিল 2 ভাই কনক্লুশন লিখতে হয় কিনা টাস্ক 1? না, লিখতে হয় না। কনক্লুশন দরকার আচ্ছা, নাই। আচ্ছা। ইন্ট্রো, আচ্ছা। ওভারঅল, বডি 1 বডি 2 ডান। আচ্ছা, আচ্ছা। আর কোনো কোশ্চেনস? আচ্ছা, নো তাহলে কোশ্চেন। সিঙ্গেল গ্রাফে ভাইয়া যেটা আমার এখানে একটু কথা ছিল, আচ্ছা বলেন দাঁড়ান। হ্যাঁ। ক্লাস শেষ আর কি। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন শেষ করেন। হ্যাঁ, করেন। এই যে সিঙ্গেল গ্রাফে যেটা এখানে আমরা 7-8টা পয়েন্ট আপনি মানে আমাদেরকে বুঝাইলেন, এই 7-8টা পয়েন্ট কি আমরা 2 ভাগ করে বডি 1 বডি 2 তে লিখবো? কারেক্ট। একদম রাকিব। ভাই একদম তাই লেটে করবেন। জয়েন করছিলাম এজন্য অনেক কিছু মাঝখান দিয়ে বুঝতে পারি নাই ক্লাস নো প্রবলেম ভাই, ক্লাসের রেকর্ডটা ক্লাস আপলোড হলে আবার থেকে দেখে নিন। সব সলভ হয়ে যাবে। এরপরে না হলে তো তারপর আবার দেখাবো নি লাগলে। টেনশন করেন না। ঠিক আছে? ভাই স্যাম্পল অনেক অ্যান্সার আছে। হ্যাঁ, আপনি অনেক আইডিয়াল স্যাম্পলের কোনো শেষ নাই। স্যাম্পল অনেক অ্যান্সার আছে। আপনি জাস্ট গো টু দ্য লিজনার বইতে যান। ওখানে অনেক আমি লিজনার বই থেকে তো বেশিরভাগ দেখিয়েছি। সেখান থেকে। বাট আমি বলব যে আইডিয়াল ভাইয়া স্যাম্পল দরকার নাই। ইউ ডোন্ট নিড টু ফলো এনি কাইন্ড অফ আইডিয়াল স্যাম্পল, রাদার ক্রিয়েট ইউর ওন স্যাম্পল। ফলো করেন এটা, রাইট ডাউন 1, মেক দ্য মিস্টেকস, আই এম গোনা সলভ ইট। দরকার নাই। ভাইয়া হ্যাঁ, ভাইয়া একটা কোশ্চেন ছিল। করেন। যখন ফার্স্ট গ্রাফের ক্ষেত্রে মানে ডাবল গ্রাফের ক্ষেত্রে যখন হ্যাঁ। ফার্স্ট গ্রাফের জন্য লিখবো তখন কি ইন্ট্রো, ওভারঅল, বডি 1 বডি 2 আবার সেকেন্ড গ্রাফের জন্য ইন্ট্রো এভাবে লিখবো নাকি না, একসাথে? না। একটা ইন্ট্রো, একটা ওভারঅল, একটা বডি 1, একটা বডি 2। আচ্ছা। ঠিক আছে মানে বুঝা বডি গেল? 1 এর মধ্যে ২ টা গ্রাফের কথাই আমি লিখবো। বলে আর দিব। বডি 2 হ্যাঁ, এর মধ্যে 2 টা গ্রাফের কথা লিখবো। হ্যাঁ, আচ্ছা। কারেক্ট। ভেরি গুড। ওকে। ওকে, কোশ্চেন শেষ। Thank you very much for joining. I'm gonna take the leave. See you tomorrow. Till then, goodbye. ভাইয়া প্রাইভেট কনভারসেশন কি ওয়েট করবো আজকে? ওয়েট করেন। আমি একটু 5-10 মিনিটস পরে জয়েন করি। 5 মিনিটস পরে জয়েন করি। হ্যাঁ? ওকে Sure. ভাইয়া। Okay. Bye. Goodbye guys. See you tomorrow. প্রাইভেট কনভারসেশনটা কোথায় করা যায়? একটু যদি বলতেন। জুয়ান জানো নাকি? প্রাইভেট কনভারসেশনটা কোথায়? প্রাইভেট কনভারসেশন? ডিসকর্ডে একটা অপশন আছে প্রাইভেট কনভারসেশন।